প্রায় সময় আমার এবং আমির সাহেবের ভিতরে একটা ব্যাপার নিয়ে মতের মিল হতো না কখনোই। তা হচ্ছে তিনি প্রায় সময় আমাকে বলতেন যে একদিন তোমাকে একা চলা লাগবে, আমাকে ছাড়া তোমাকে চলতে শিখতে হবে, আমাকে ছাড়া তোমাকে কবরের ভেতরে নামতে হবে, আমাকে ছাড়া তোমাকে পানিতে নামতে হবে, আমাকে ছাড়া তোমাকে গাছে উঠতে হবে। এই কনভারসেশনে আমি কখনোই ঢুকতাম না। আমি ওনাকে সবসময় বলতাম যে আপনি আমাকে অযথা এই কথাগুলো বলবেন না। ঠিক তেমনি ভাবে একদিন মাগরিবের সময় নামাজ পড়ছিলাম, এটা সম্ভবত বহু দূরে এক এলাকায়। ওই নামাজের পর সালাম ফেরানোর পর শুনলাম যে তিনি আমার পেছনে। উনি আমাকে বললেন, তোমাকে আমি বারবার বলেছি, আমি আজকে আবারও বলি যে তোমাকে একা চলা লাগবে। আমি ওনাকে বললাম, আমি এই জায়গায় আজকে আসলাম, মানে এখানে ঘটনা কি সেটা জানার দরকার আগে, আর আপনি কেসের ব্যাপারেও জানবেন না, শুনবেন না, সেই একই কথা যে একা চলা শেখা লাগবে আমাকে। আমি সে তখন আমাকে বললেন, তোমাকে আমি আবারও বলি, একা চলতে হয়, একা চলা শিখতে হয়। যে একদম ছোট থেকে বড় হয়, তাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পিতামাতারা দেখে রাখে, কিন্তু একসময় তাকে নিজেই ওই পিতামাতাকে দেখতে হয়। তো তুমি যদি এখন নিজের পায়ের উপরে যদি না দাঁড়াও, নিজের যদি একা পুরো ব্যাপারগুলোর সাথে যদি না মিশতে পারো, তুমি যদি সবসময় আশা থাকো যে আমি আসবো বা আমাদের বহরের কেউ না কেউ আসবে, তা তোমার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ তখন তুমি তাকিয়ে থাকবে আমাদের দিকে, আর এমনও দিন আসবে স্রষ্টা তাকদিরে এমনভাবে লিখে রেখেছেন যে এমন দিন আসবেই যে দিন আমি বা আমার বহরের কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না, কেউই পৌঁছাতে পারবে না। সেই অতল সাগরের সামনে যখন তুমি থাকবে, ওই সাগরের ঢেউ যখন দেখবে উপরে উঠছে, তখন তুমি ভয় পাবে। কিন্তু বাস্তবতা এটাই যে আমি এসে তোমাকে তখন বাঁচাতে পারবো না, বা অন্য কোনো লোক এসেও পারবে না। ওই অতল সমুদ্রে ওই বড় ঢেউগুলোর সামনে তুমি একাই, তোমাকে একা বাঁচা লাগবে। হ্যাঁ, পানির নিচে অনেক কিছু থাকে, ওই স্পর্শ তুমি পাবে পায়ের পাতায়, উরুতে, কোমরে, বুকে, হাতেও, এমনকি চোখের সামনেও আসতে পারে সেই জীবগুলো, যে জীবগুলোকে তুমি দেখোনি। ভয় লাগবে, আর তো অতল অন্ধকারের ভয় তোমার ভেতরে অনেক বেশি, সে ভয়ও থাকবে। কিন্তু তবুও ওই অতল অন্ধকার থেকে যদি একবার সুযোগ পাও বেরিয়ে আসার, সেই সুযোগ পাওয়ার পরে তোমাকে তো লড়ে বেরিয়ে আসতে হবে, তো তুমি তো লড়তেই জানবে না কোনোদিন। আমি বললাম যে আপনি আমাকে এই যে এইখানে, এই যে ঢাকার বাইরে আমরা একটা জায়গাটা বাড়িতে আসলাম একটা কাজের উদ্দেশ্যে, কাজ কিনা আমি সেটাও জানি না, আপনি আমাকে এই সময় কথা কেন বোঝান? আমি সাহেব আমাকে উত্তর দিলেন, একটু পর হয়তো তুমি বুঝতে পারবে, আর একটু পর যদি না বুঝো তাহলে পুরো রাত তো পড়ে রয়েছে। আমি বললাম যে না, আমাকে ঢাকায় ফেরা লাগবে তাড়াতাড়ি। আমি সাহেব যাওয়ার আগে বলে গেলেন, দেখা যাক রাতে তোমার ঢাকায় ফেরা তাকদিরে লেখা আছে কিনা। উনি যখন এই কথাটা বললেন, এই কথাটা বলে উনি আমার ভেতরে একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন, ব্যাপার কি হতে পারে, আবার একাকী কেন, বা এই অবস্থাতেই বা কেন উনি বারবার আমাকে ওই একাকী দেখার ব্যাপারটা বলছেন বারবার। হিসাব নিকাশ করছিলাম তখন।
আমি যে জায়গায় যাই এটা ঢাকা থেকে বাইরে গাজীপুর, এবং এইখানে এই যে বাড়িতে মিশছি আমাকে বলা হয়েছিল যে বাড়ির এক বয়স্ক ব্যক্তির সমস্যা, এবং বয়স্ক ব্যক্তির সমস্যার সাথে সাথে 35-40 বছর বয়সী এক মহিলারও একটু সমস্যা, এবং সমস্যাগুলো নাকি একটু প্রকট আকার ধারণ করেছে, এটুকুই জানি। আমি ওই মসজিদ থেকে এখন তাদের বাড়িতে ফাইনালি ঢুকলাম। এবার আমি বাড়ির কথাটা বলি আপনাদেরকে। বাড়িটা হচ্ছে এমন একটা জায়গায় যেই বাড়িতে আপনাকে ঢুকতে হলে চর আছে না, চরের উপরে যেরকম আইল থাকে এই রকম, মানে অনেক জমি চারপাশে এই আইলগুলোর ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। মানে হয়তো এখন ভেতরে ঢোকার রাস্তাটা নেই, কিন্তু বাড়িটা তৈরি করা। তো ওই রাস্তা দিয়ে যখন আপনি বাড়ির ভেতরে ঢুকবেন, বাড়িটা আবার টিন দিয়ে বেড়া দেওয়া, চারপাশ দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়া, টিনেরই একটা গেট। ওই গেট খুলে যখন আপনি ভেতরে ঢুকবেন, মানে অন্যান্য সমস্ত সুন্দর বাড়িঘর যেরকম হয় ওরকম বাড়িঘর, বিভিন্ন জিনিসপত্র এটা সেটা, এবং ভেতরেও টিন শেড, বাট ওই সেমি পাকা বাড়ি। কিন্তু বাইরের দিক দিয়ে টিনের এত বড় দেয়াল দেওয়া, মানে বেড়া দেওয়া, ভেতরে বাড়িকে দেখা যায় না। এখন ওই বাড়িতে যে সময় পা রাখলাম, আমি আবার খেয়াল করলাম কি যে বাড়ির পেছনের দিকটায় কোনো বেড়া নাই, এবং ওইখানে বিশাল বড় একটা জঙ্গল। তো যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে বেড়া ওদিক দিয়ে বেড়া, মানে বাড়ির পেছনের সাইডে কেন বেড়া নাই, তারা বললো যে ওদিকে বেড়া দেয় না কেউ, সবাই ওই দিকটা খোলা রাখে, এমনকি তারাও খোলা রেখেছে। আশপাশে বাড়িঘরও দেখলাম যে ঠিক ওই সাইড তাদের খোলা, সম্ভবত এটা মানুষজন বিভিন্নভাবে ব্যবহার করে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা ওই পেছনে ওই সাইড যে এরকম খোলা হয় তারা ওই জায়গাটা ব্যবহার করে কিনা, বলে যে না, তাদের দরকার নেই, এবং তাদের নাকি গা ছমছম করে ওই জঙ্গলের মতো জায়গাটা দেখলে। আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, ভালো, এখন ব্যাপারটা কি বলেন আমাকে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে মানে এক বয়োবৃদ্ধ ব্যক্তি বা মানুষ এবং 35-40 বছর বয়সী একজন লোকের সমস্যা বা নারীর সমস্যা, এর সাথে এই বাড়ির বর্ণনা দেওয়ার কারণ কি, কারণটা একটু পরে বুঝতে পারবেন। এখন আমি ঘরে ঢোকার পরে আমি যখন ওই বয়স্ক মানুষটাকে দেখলাম, তিনি একজন পুরুষ মানুষ, এবং ওই 35-40 বছর বয়সী যাকে দেখলাম তিনি একজন নারী, দুজনের একজনের ভেতরে আমার কোনো সমস্যা নজরে আসেনি। কিন্তু নারী একটু কেমন জানি আনস্টেবল। ওই নারীর আনস্টেবিলিটি এমন যে তিনি কোনো কিছুর ভয়ে রয়েছেন, মারাত্মক ভয়ের। যখন আমি বাড়িতে বসলাম, সবার সাথে কথা বলতে শুরু করলাম, তারা তো বারবার বলছে যে নারীর সমস্যা, কিন্তু গোড়ার কথা থেকে বলি, এই বাড়িটা তৈরি করার সময় থেকে না, এই বাড়ি যখন কাজ তারা করে তখন একটু একটু সমস্যা দেখা দিত। তারা ইটের দেয়াল তুলতে পারেনি, এই জন্য নইলে ইটের দেয়ালই তুলতো। ইটের দেয়ালের কাজ যতটুকু আগিয়ে নিয়ে যাওয়া হয়, যে কলাম সাপোর্ট দিয়ে এই সমস্ত কিছু দিয়ে যত কাজ আগিয়ে নিয়ে যাওয়া হয়, তত নাকি তাদের ওই পরের দিন এসে দেখতো যে জায়গাটা ধসে যাচ্ছে, মানে মাটিটা কেমন জানি ধসে যাচ্ছে। এমন হলে তো সমস্যা। পরের বার যখন আবার এরকম হলো, মানে দ্বিতীয়বারও যখন দেখলো যে দেয়াল ধসে পড়ে যাচ্ছে, তখন তারা ওই টিনের বেড়া দেওয়াটা ঠিক করলো। টিনের বেড়া দেওয়ার পরে যখন বাড়ির ভেতরে কাজ করতে যাবে, তখন যখন মাটি যখন আপনি খুঁড়বেন, মাটি খোঁড়ার তো একটা কায়দা থাকে, কানুন থাকে। সেই কায়দা কানুন অনুযায়ী যখন তারা মাটি খুঁড়তে যায়, মাটি না, মানে আপনি যদি কোপ দেন, কোপ লাগবে ঠিকই, কিন্তু কোপের যে ধরনের মাটিটাকে তুলে ফেলা হয়, ওই ধরন দিয়ে কোপটা দিয়েও মাটি তোলা যাচ্ছে না। কেমন জানি অদ্ভুত রকমের কাজ কারবার। বাড়ির ভেতরে যখন মিস্ত্রিরা কাজ করতো, বিশেষ করে যারা উপরে টিনের কাজ করেছে, তারা প্রায় পিছলে পড়ে যেত। তাদের মনে হতো কি যে কোনো জিনিস তাদেরকে ধাক্কা দিয়েছে। মানে ধাক্কাটা এরকম যে তারা বুঝতে পারছে কেউ হয়তো তাকে এখন তাদেরকে ধাক্কা দিবে। ওই ধাক্কা দিল, তারা বসে রয়েছিল, কোনো ক্ষতি হয়নি, তারা পড়ে গেছে ছাদ থেকে, টিনের ছাদ থেকে কাজ করা অবস্থায়।
অন্যান্য কাজ করার সময়ও কিন্তু টুকটাক সমস্যা দেখা দিল। এখন মিলাদ পড়িয়ে বাড়ির ভেতরের লোকজন বসলো, মানে ঢুকলো। মিলাদ পড়ানোর দিন যখন মিলাদের সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, মানে মিলাদের জন্য যখন প্রিপারেশন নেওয়া হচ্ছে, তখন নাকি বাড়ির ভেতরে একটা শিয়াল দেখা গিয়েছিল দিনের বেলা। যখন মিলাদ হয়, ওই মিলাদ চলাকালীন সময়ে বাড়ির আরেক কোনায় ওই টিন, ওই জায়গায় এসে একটা পিলারে কানেক্টেড হয়েছে দুটা টিন, দুই পাশের টিনের বেড়া। তো ওই পিলারটার উপরে একটা পাখি বসা। মানুষ যতই হুশহাস করে না কেন, ওই পাখি ওইখান থেকে যায় না। বা পাখিটা তারা আইডেন্টিফাইও করতে পারে না কেউ, কারণ কেউ বলে দেখেছি, আবার কেউ বলে যে দেখি নাই, আবার যে দেখেছি বলে সেও ঠিকভাবে বলতে পারে না যে পাখির নাম কি, কিন্তু তারা নাকি দেখেছে পাখিকে। এইভাবেই চলছে প্রথম কিছুদিন। ওই প্রথম কিছু সময় পার করার পরে শুরু হয় আসল সমস্যা। একদিন রাতের বেলা বাড়ির গেটে নাকি টক টক করে শব্দ হয়। ওই টক টক করে শব্দ হওয়ার পরে যখন জিজ্ঞেস করা হলো কে, তা বাইরে থেকে উত্তর আসে, দরজা খোল। ঠিক এরকম ঘেরা গলা, দরজা খোল। যখন শুনলো যে বাইরে থেকে ওই টিকটিক করার পরে এরকম একটা কণ্ঠ বললো যে দরজা খোল, সমস্ত পুরুষ মানুষ একত্রিত হলো ওই গেটটার কাছে। কিন্তু সবাই চুপি চুপি। এই গেটটা কোনটা? এটা কিন্তু বাড়ির ভেতরের গেট, ওটা হচ্ছে মেইন টিনের বেড়ার গেট নয়, টিনের বেড়া পার করে বাড়ির ভেতরের গেট। এখন ঘরের পুরুষ মানুষ ছিল 4 জন। এই 4 জন একত্রিত হলো, জমায়েত হলো, একজন আরেকজনকে ইশারায় ইঙ্গিতে বোঝাচ্ছে সব কিছু। যে প্রথমে রেসপন্স করেছিল ওই যে গেটে শব্দ হওয়ার পরে ঠক ঠক, সে যখন বারবার জিজ্ঞেস করে কে পারে কে পারে, প্রত্যেকবার একই কথায় নাকি বলে দরজা খোল। তো যখনই এই কথা বলে একে অপরের দিকে তাকায়, তারা নিজেরা ইশারা ডিসাইড করে যায় ধাম করে তারা গেট খুলে বাইরে বেরোবে। ঠিক যেই সময় ওই শব্দটা উত্তর দেবে যে দরজা খোল। তো যে প্রথমে রেসপন্স দিয়েছে সে আবারও জিজ্ঞেস করে বাইরে কে, ওই বাইরে থেকে উত্তর আসে দরজা খোল। সাথে সাথে তারা দরজা খোলে এবং কেউ নেই। একটা মানুষের পক্ষেও সম্ভব না ওই জায়গাটা পার করে চলে যাবে। তারা ঠিক যে সময় দরজাটা খোলে, ওই সময় তাদের সামনের দিক দিয়ে কিন্তু একটা বাতাসে পরশ বাড়ির ভেতরে ঢুকে, যা তারা টের পেয়েছে। কিন্তু তখনকার কনটেক্সটে তাদের কাছে মনে হয়নি কোনো দরকারি ব্যাপার বলার। দরজা খুলে দেখে কেউ নেই, ওই অন্ধকার জায়গার ভেতরে কেউ নেই। দরজা লাগিয়ে দিল। একটা অলক্ষণে ঘটনা ঘটা শুরু হলো। যতবারই চুলার ভেতরে আগুন ধরাতে যায় তারা, মানে মাটির চুলায় যতবারই আগুন ধরাতে যায় ততবারই আগুন ধরে না। অনেক কিছু করা হয়, আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, এবং দাউ দাউ করে জ্বলে ওঠার পরে কিছু সময়ের ভিতরে আগুনের তেজ কমে যায় এবং আগুন একদমই আর জ্বলে না। এরকম একটা অবস্থা। এই অবস্থার ভেতরে তারা দিন কাটাতে লাগলো এমনভাবে যে তারা বুঝতে পারছে যে বাড়ির ভেতরে কোনো মতিগতি রয়েছে, কোনো মুভমেন্ট রয়েছে। দরজার টোকা দেওয়ার খবর যেমন সবাই জানে, ঠিক তেমনি চুলার আগুন যে ঠিকভাবে জ্বলে না সেটা। একদিন রাতের বেলা বৃষ্টি হচ্ছে, তখন ওই দরজা আবার শব্দ হলো ঠক 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 ঠক। দরজায় যখন শব্দ হয় কেউ তারা এখন উত্তর দেয় না। মানুষ বুঝে, কারণ কি জানেন, যে এই দরজায় শব্দ হওয়ার আগে তারা কিন্তু তাদের এই যে ভবনটা, এই সেমি পাকা ভবনের চারপাশে রাতেরবেলা দৌড় ঝাঁপ দেওয়ার শব্দ শুনতে পেত। কে দৌড় দিচ্ছে কে ঝাঁপ দিচ্ছে তা কেউ জানে না, কেউ বুঝে না। ওই অবস্থাতেই কিন্তু চলছে। ওই অবস্থাতে চলা যখন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে তাদের জন্য, তখন তারা প্রথমবার বাইরে থেকে হুজুর নিয়ে আসে। বাইরে থেকে হুজুর নিয়ে আসে, হুজুর তাদের সামনে দোয়া দুরুদ আমল সব কিছু করে, এবং তিনি নাকি বোতলবন্দি করে কোনো এক খবিজ জিনকে সেখান থেকে নিয়ে গেছেন। বোতলবন্দি করার পরে তিনি বলেছিলেন যে খবিজ জিন তোমাদের যে সমস্ত সমস্যাগুলো তৈরি করছে, এই সমস্যাগুলো তৈরি হয় এই কারণেই যে এরা সুযোগ পায়
তোমরা হয়তো খেলে থাকো, তোমরা হয়তো নাপাকের ভেতরে থাকো, এই জন্য এই খবিস জিনেরা সুযোগ পায় এবং সুযোগ পেয়ে তোমাদেরকে নিজেদের মতো করে খুব ডিস্টার্ব করার চেষ্টা করে। আমি নিয়ে গেলাম, এ কথা বলেছেন তিনি। তাকে নিয়ে গেল না? পরের দিন রাতের বেলা ওই একইভাবে ঠক 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 জোরে, যখন ওই জোরে শব্দটা হলো, একজন তো ঘুম থেকে উঠেছে, বাকি পুরুষ মানুষ কেউ ওঠেনি। কে উঠেছে জানেন? এই 40 বছর বয়স্ক না মহিলা। তিনি উঠলেন, তিনি একেবারে বেখেয়ালে গেট পর্যন্ত এলেন, তিনি দরজা পর্যন্ত খুলেছেন। তার সামনে নাকি একটা সাদা সেন্ডো গেঞ্জি এবং একটা চেক লুঙ্গি পরা এক বয়স্ক ব্যক্তি দাঁড়িয়েছিল, যার চোখ একদম যেন জ্বলজ্বল করছে। সম্ভবত উপরে চাঁদের আলো ছিল। ওই ব্যক্তি ওই মহিলাকে একটা ফু দিল। ওই ফুটা মহিলা গায়ে লাগলো। লাগার পর মহিলা শুধু এটুকু দেখলো, লোকটা কিছুটা যেন বাতাসে ভাসছে। অদ্ভুতভাবে সে কিছুটা বাতাসে ভাসছে, ব্যাস এটুকুই তার মনে রয়েছে। তারপর থেকে প্রায় তার এমন অনুভূতি হয় যে সে বাতাসে ভাসছে। তার মনে হয় যে সে অনেক সময় ধরে ঘুমিয়েছে এবং তার আরো অনেক সময় ধরে ঘুম দরকার, এমন মনে হতে লাগলো তার। এবং এই অবস্থা আরো চলল বেশ কিছুদিন। এই বেশ কিছুদিন এই অবস্থা চলার পরে বাড়ির ভেতরে একটা 8-9 বছর বয়সী ছেলে পজেশনের শিকার হয়। পজেশনের শিকার, সে পজেশনের শিকার এইভাবে হয়, সে নিজের ঘরে বসে পড়াশোনা করছিল, তার বাবা তাকে বকা দিয়েছিল। সে নিজের ঘরে পড়াশোনা করছিল, বাবা বকা দিয়েছিল, ওই বকায় সে বাইরে বেরিয়ে আসে। পুরো এক সন্ধ্যা সে নিখোঁজ ছিল। পরের দিন তো খোঁজা হলো, রাতের বেলাও খোঁজা হলো, পরের দিনও খোঁজা হলো। তো ঠিক সেই সন্ধ্যার সময় তাকে ফেরত পাওয়া গেল, এবং তাকে যে অবস্থায় ফেরত পাওয়া গেছে সেই অবস্থাটা ছিল এরকম যে তার সারা শরীরে বিভিন্ন জায়গায় কেউ ছোট 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 চাবুক মেরেছে। একজন সাধারণ মানুষও দেখলে বুঝবে যে এই মারধর করেছে এই লোকেরা, এই লোকেরা মারধর করেছে। তারপরও মারধর কি ওই লোক আগে করেছিল আসলে মনে হয় না। আমার কিন্তু তা মনে হয় না। ওই ছেলেটাকে বা ওই সন্তানকে ওই পজিশনের কন্ডিশনেই হয়তো আঘাত করা হয়েছে। সে যেই হোক, যেই ছেলেটাকে বা এই সন্তানকে নিজের কবজায় রেখেছিল সেই সেই এই ছেলেটার গায়ে বা এই সন্তানের গায়ে ওই আঁচড়গুলো হোক বা ওই দাগগুলো হোক, এর জন্য দায়ী, এটা আমার বিশ্বাস। কিন্তু ঘটনাগুলো না এরকম ছোট ছোট। যেমন একদিন রাতের বেলা এই বাড়ির একজন ছেলে, সে যখন নিজে আইলের রাস্তা ধরে বাড়ির দিকে আসছিল, আইলের রাস্তা ধরে বাড়ির দিকে আসার পথে সে একজনকে দেখতে পায়। যাকে সে দেখতে পায় সে জীবিত ব্যক্তি না, কারণ তাকে তারা নিজেরাই দাফন দিয়েছে 2 দিন আগে। এবং যখন তাকে দেখতে পায় মানুষ তো চমকে উঠবে, সেও চমকে উঠেছিল। কিন্তু সে যা দেখতে পেয়েছিল তা হচ্ছে সে কচমচ করে কি জানি খাচ্ছে, তাও ওই আইলের রাস্তা ধরে কিছুটা নিচে বসে বসে রয়েছে আইলের উপরে, কিন্তু কিছুটা নিচের দিকে। এমন একটা অবস্থা তার। তার বাসার ধরন দেখেই তার কেন জানি মনে হচ্ছিল যে তার বাকি পায়ের অংশটুকু সম্ভবত মাটির ভেতরেই অদৃশ্যভাবে চলে গেছে। ওই লোক ভয়ে দৌড় দেয়। ওই লোক যখন ভয়ে দৌড় দেয়, একজন পাগল যেভাবে আপনাকে তাড়া করবে, ওই মৃত ব্যক্তি তাকে ওইভাবে তাড়া করতে শুরু করে। এবং সেই তাড়ার ফলে সে দূরে এক জায়গায় যে পরবর্তীতে পরে আঘাত পায়। এরকম ছোট ছোট প্রচুর ঘটনা, প্রচুর ঘটনা। এমনকি যেই সময় আমি ওই বাড়িতে অবস্থান করছি তখনও চারপাশে কারা জানি ঘোরাফেরা করে। তখনও ঢিল পড়ার শব্দ আমি টের পাই। মাটির উপরে যখন ঢিলগুলো পড়ে, মাটির টুকরোটাই তো ঢিল, পাথর তো আর নয়। সে টুকরোটা মাটির উপরে পড়া পরে ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়। তা মাঝে মাঝে চোখে পড়ে, আবার তা পায়ে এসেও পড়ে। আমি তা দেখতে পাই, আমি তা শুনি। শুধু আমি একা নয়, বাকি সবাইও সেটা টের পাচ্ছে এখন।
এই যে ছোট ছোট ঘটনাগুলো, এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু ইঙ্গিত করে অন্যদিকে, ওই যে পেছনের জঙ্গল। কারণ ওই জঙ্গল তাদেরকে গা ছমছমে অনুভূতি দেয়। যখন জিজ্ঞেস করেছিলাম এই জঙ্গলটা এইখানে কেন, আর আপনারা চাইলে কেন টিনে বেড়া তুলতে পারছেন না, এবার আসে আসল কথা, যেটা অবাক করার মতো বিষয়। এবং এটা সত্যি, ওদিকের আরও যে কয়েকটা বাড়ি যে পেছনের দিকে দেয়াল তুলতে পারেনি, যেহেতু ইটের দেয়ালগুলো ধসে যেত, পরবর্তীতে ওই টিনের বেড়া দিতে হয়েছে তাদের সবাইকেই, ওইদিকে কোনো বেড়াও তারা তুলতে পারতো না। কেন তুলতে পারতো না জানেন? যেটাই তুলতো তারা, সেটা ওই দিন রাতের বেলায় পড়ে যেত। আপনি খুব শক্ত সামর্থ্যভাবে পিলার গেঁথে তারপরে আপনি বেড়া দিয়েছেন টিনের, সেটা পড়ে যেত, মাটি ক্ষয় হয়ে রীতিমতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতো। আর তারপরে আপনি যদি আরেকবার কাজ নেওয়ার চেষ্টা করেন, কাজ হতো না। হয় আপনি অসুস্থ হয়ে পড়বেন, অথবা যেই উদ্যোগ নেবেন সেই অসুস্থ হয়ে পড়বে, অথবা তার কোনো বিপদ, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে সেই কাজ করা থেকে। কারণ কি? তারা সেই কারণ খোঁজার চেষ্টা করেননি, কিন্তু তারা এটুকু বোঝেন যে তাদেরকে ওইখানে দেয়াল তুলতে দেওয়া হবে না। তার মানে এটা হয়তো কারো চলাফেরা করার রাস্তা। আমি কিন্তু বাড়ির দুয়ারের কাছে দাঁড়িয়ে ওই জঙ্গল দেখতে পাবো না, আমাকে একটু ডানে সরতে হবে, ডানে সরে তারপরে জঙ্গল দেখতে হবে। আর আমি ডানে সরে সে জঙ্গল দেখেছিলাম, এবং তারা যেরকম বলেছে যে গা ছমছমে অনুভূতি দেয়, আমি কি দেখতে পাই জানেন? ওই জঙ্গলটাকে আমি দেখতে পাই এমন এক অবস্থায় যেন ওই জঙ্গলের ভেতরে হাজার হাজার খচ্চর বাহিনী। আমার কাছে বারো এরকমই মনে হয় যে হাজার হাজার খচ্চর বাহিনী ওই দিকে। কিন্তু তারা কি খচ্চর বাহিনী কিনা তা একদম অস্পষ্ট, কিন্তু তাকালে আমার কাছে এরকমই মনে হয় যে এক একজন মাইনারের মতো, ছোট ছোট বেটে মাইনার, তাদের হাতে মাথায় বিভিন্ন সরঞ্জামাদি, যে মাটি কাটার জন্য, সুড়ঙ্গ করার জন্য। এই যে ঘটনাগুলো না একটা সময় আর আপনি শুনতে চাবেন না, আমিও শুনতে চাইনি, কারণ এই ছোট ছোট ঘটনাগুলো আসলে কোনো দিকে নিয়ে যাচ্ছে না। সমস্যা কি? এই সমস্যা এখন জানা লাগবে আমাকে একা। আর এইবার আমি আপনাদেরকে বলি, এই জার্নিটা এখন আমার সাথে আপনাদের। এতক্ষণ পর্যন্ত তাদের সমস্যাগুলো শুনেছেন, এবার আপনি আমার চোখে সব কিছু দেখবেন। আমি যেভাবে বলি, আমি যেভাবে দেখেছি, ঠিক সেইভাবে চোখ বন্ধ করে তা একেবারে নিজের চোখের সামনে ভাসতে দেখবেন এখন, যদি মনোযোগ দিয়ে আমার কথা শুনতে থাকেন। কারণ আমি আবারও বলি, সমস্যার কোনো আগামাথা কোনোভাবেই ধরা যাচ্ছে না, তাহলে সমস্যা আমাকে বের করতে হবে। কিন্তু এটা ঠিক যে মহিলারও সমস্যা হচ্ছে আর বয়োবৃদ্ধ মানুষটারও সমস্যা হচ্ছে, কিন্তু তার পেছনে কারণ কি হতে পারে, সেই কারণ থেকে শুরু করে সবকিছু এখন আমি আপনাদেরকে বলবো, আমার নিজের সম্পূর্ণ কথাগুলো এখন যা বলবো। ওই জঙ্গলটার কাছে আমার যাওয়ার চেষ্টা করলাম, এমনভাবে চেষ্টা করলাম যে ওই জঙ্গল বুঝুক যে আমি তাকে দেখার জন্য আসছি। এটা কিভাবে সম্ভব যে আমি কিভাবে বুঝাবো জঙ্গলকে যে দেখ জঙ্গল, আমি আসছি? আমি খুবই বেয়াদবের মতো আমার পা দিয়ে মাটির মধ্যে টোকা মারি, পা দিয়ে, এবং কাজ হয় না দেখে আমি তাদেরকে বলি যে আমাকে একটা দা এনে দেন। তারা আমাকে দা এনে দেয়। ওই দা আমার সাথেই ছিল, কারণ আমি এরপরে কি করতে যাচ্ছিলাম তা আমি নিজেও যাই না। ওই দা দিয়ে আমি মাটি থেকে মাটি কেটে একটা টুকরা বের করলাম, কিন্তু তখনও কিন্তু আমি ওই টুকরাটার মধ্যে পা লাগিয়ে দিয়েছিলাম। আমি ওই টুকরোটা হাতে নিয়ে যখন আমি ছুঁড়ে বেড়েছি, আমি জানতাম যে আমার ওই ছুঁড়ে মারা টুকরার জীবনও ওই জঙ্গলের দিকে যে পৌঁছাবে না, তো সেটা পৌঁছায়নি। কিন্তু আমি যখন ওই প্রথম ঢিলটা মারি না, ওইটা পরে, যখন আপনি অন্ধকারে হোক বা আলোর দিকে হোক, আপনি রাতের বেলা যখন ঢিল ছুঁড়ে মারবেন, আপনি তো সেটাকে ট্র্যাক করতে পারবেন না, কিন্তু সেটা পড়ার শব্দতে পাবেন, এবং সেটা পড়ার শব্দ আপনি ধরতে পারবেন যেটা পড়েছে কোথায়। যখন আমি শব্দটা শুনতে পেলাম যে আমার ঢিলটা পড়েছে মাটিতে, ফিরতে একটা শব্দ হলো, এবং সেই শব্দ
1 সেকেন্ডের মধ্যে আমার গায়ে এসে পড়ল ওই শব্দের জিনিসটা। সেটা হচ্ছে আরেকটা মাটির তলা। অর্থাৎ ওইখান থেকে আমাকে মাটির তলা ছুঁড়ে মারা হয়েছে। কিন্তু সেটা কিন্তু তখনও ওই জঙ্গলের সীমানা না, ও বাড়ির সীমানা। ও বাড়ির পেছনে তখন সদ্য কিছু সুপারি গাছ লাগানো, সদ্য বলতে মানে এতখানি পৌঁছে গেছে যে 2 তলা পরিমাণ হাইট সুপারি গাছগুলো। তো ওই দিক থেকেই কিন্তু ঢিলটা আমার দিকে আসে। আমি দাওটা হাতে নিয়ে মানে চকমকি করার চেষ্টা করলাম, মানে বুঝালাম এরকম হাত না দিয়ে। দাটা ধরে ডানে বামে মানে হাতের কবজিটা মুছাচ্ছিলাম, মানে ওদেরকে বোঝাচ্ছিলাম যে আমার হাতে দাও আছে। আপনি এক ধরনের পাখির ডাক যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে এটা নর্মাল পাখি না। আমি একটা পাখির ডাক শুনতে পাই এবং পাখির ডাকটা আমার একদম খুব কাছে। যখন পাখির ডাকটা শুনতে পাই আমি কিন্তু লাফ দিয়ে উঠেছিলাম এবং আমার মুখ দিয়ে কিন্তু শব্দ বেরিয়ে এসেছিল, কারণ শব্দটা আমার এতটা কাছে হয়। তো আমি তো চোখে কাউকে মুভ করতে দেখি নাই। তো পাখির ডাকটা শোনার পরে যখন চমকে গিয়েছিলাম, চমকে যাওয়ার সময় পাখিটার সাথে আমার চোখাচোখি হয়। মানে অন্ধকারের ভেতরেও একটা কালো বস্তু উড়ে এসে বসেছিল যে আর একটা ডাক দিয়ে এখান থেকে উড়ে চলে গেছে। কেমন জানি জটিল লাগছে না ব্যাপারগুলো। মানে এইখানে একজন না দুজন না তিনজন না একাধিক এন্টিটি, এটা তো এতক্ষণে পরিষ্কার। সবাই কোনো না কোনো সাইকেলে বা কোনো না কোনো রুল মেনটেন করে কাজ করছে। তাদেরকে হয়তো কেউ সেন্ট্রাল পজিশন থেকে হুকুম দিচ্ছে, আর আমার মন বলছিল বারবার যে আমি যদি জঙ্গলের দিকে আগাই তাহলে আমার চোখের সামনে এমন কোনো কিছু পড়বে যে জিনিসটা আমি কখনো আন্দাজও করতে পারি না। ওইটা আমার দিল বলছে তখন, কারণ আমি জিকির করছিলাম তখন। মুখ দিয়ে ভেঙচি কাটলেও ওই হাত দিয়ে যদি পাথর ছুঁড়ে মারি বা মাটির তলাও ছুঁড়ে মারি, যাই করি না কেন জিকির করছি তখন, কারণ আমি একা। এবং যখন জিকির করব তখন আমি রাস্তা পাবো, ফল পাবো। আমি আস্তে আস্তে ছোট ছোট কদম, মোটেও বড় নয়, ওই ছোট ছোট কদম দিয়ে এবার ঠিক ওই জঙ্গলের দিকে আগাতে শুরু করলাম। কিন্তু জঙ্গলের ভেতরে ঢোকার কোনো নিয়ত নেই আমার। অন্ধকারের ভিতরে তো যাবোই না, প্রশ্নই আসে না। কিন্তু এটা একদম নাটকীয় একটা অবস্থা। যদি আমি আপনাকে বলি, আপনি না বললে আপনি বুঝতে পারবেন না। মানে জঙ্গলের পুরো সিনারিওটা এরকম যে জঙ্গল থেকে বেরিয়েই বাড়িটা, মানে জঙ্গল থেকে আপনি একটা পা দিলেন শুধুমাত্র, বাকি মানে এত নিরেট জঙ্গল, মানে বন জঙ্গলের মতো নিরেট, মানে বন জঙ্গলেরই দেয়াল এটা যেন। মানে এইখানে আপনি টিনের দেয়াল তুলতে পারছেন না, অথবা আপনি এটার দেয়ালও তুলতে পারছেন না। এবং আমি সেই জায়গাটাতে যে পৌঁছাই, হাতে যে লাইটটা ছিল ওই লাইটটা কমিয়ে দিয়েছিলাম, মানে ফোনের লাইট। তো ফোনের লাইট কমিয়ে দিয়ে যখন আমি আশপাশ নিচেও মানে নিচের দিকে তাক করে রেখেছি লাইটটা আশপাশ দেখার জন্য, কেন জানি মনে হলো বাড়ির এই দিকটা নিচু। মনের মধ্যে প্রবলভাবে একটা সন্দেহ কাজ করতে শুরু করলো, মানে বাড়ির এক সাইড নিচু হওয়া ভালো না, মানে এটা সেই নিচু না। আমি আবারও বলি, এটা সেই নিচু না যে মাটির অবস্থান সেই নিচু নয়। আমি আপনাদেরকে হয়তো বলে বুঝাতে পারবো না, মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু অভাবনীয় ঘটনা ঘটে। মানে ওইটা যখন আপনি একবার অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আসলে তো অত্যাশ্চর্যটা ব্যাপার বা অত্যাশ্চর্যটা হিসাব মিলে গেল, আপনাকে আশ্চর্য করে দিয়ে যাবে। কিন্তু পরের বার যখন আপনি করবেন আপনি দেখবেন যে কোনো কিছু নেই, একদম নিরেট। এইবারের এই জায়গাটা নিচু কেন মনে হচ্ছে এবার আমি আপনাদেরকে বলি। আমরা তো এই অদৃশ্য কাউকে দেখি না, দেখি আমরা তাদের প্রেজেন্স টের পাই না, পাই যদি তারা টের না পাওয়ায়। অর্থাৎ তারা আমাদের পাশে যদি দাঁড়িয়েও থাকে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। কিন্তু যখন তাদের নিজস্ব একটা এরিয়া থাকে, যে এরিয়া তাদের নিজেদের দখলে, আমি আবারও বলি খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন, যেটা আপনাদের জীবনে কাজে লাগবে। যদি তারা কোনো জায়গায় থাকে যে অংশের উপরে তাদের সম্পূর্ণরূপের পাকড়াও করা, মানে এই পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে সেই এলাকার উপরে, তখন যখন আপনি নিচের দিকে তাকাবেন আপনার পায়ের দিকে, তখন কেন জানি ফ্লোরের ডিস্টেন্স মনে হবে অনেক দূর।
যখন আমরা নতুন চশমা পরি তখন আমরা হোঁচট খাই না? কারণ কেমন জানি মনে হয় যে মাটিটা বা ফ্লোরটা সামনে চলে এসছে বা অনেক দূরে চলে গেছে। অদ্ভুত লাগে, তখন তাল মেলাতে পারি না আমরা। ঠিক এরকম যখন তাদের অবস্থান অতি ভারী অবস্থা থাকবে, অর্থাৎ সংখ্যায় বেশি, তখন কিন্তু ফ্লোরগুলো বা মাটিগুলো নিচের দিকে ওই সময় তাকালে মনে হবে তো অনেক দূরে। এ অনেক দূরে নয়, এটা তাদের ভার। জমিনকে আমরা কখনো তলিয়ে যেতে দেখব না যতক্ষণ পর্যন্ত জমিন নিজে থেকে তলিয়ে না যায়। আপনি জমিনের উপর কোনো কিছু যদি রাখেন তো সেটার ভারে জমিন কিন্তু একটু দেবে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন এই অশরীররা থাকে, এই জমিন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার চোখ, যে জমিন এই দিক দিয়ে নিচু, কিন্তু এটা সবার চোখ দেখবে না। যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সুপার ন্যাচারাল দৃশ্য। এটা কেবল আপনার ওই অন্তর্চক্র খুলে যাওয়ার কারণে আপনি বুঝতে পারবেন। এটা আপনাকে বোঝাচ্ছে যে এই জায়গার ভার অনেক বেশি, এই জায়গার শূন্যতারও ভার অনেক, শূন্যতা বলতে পুরো স্পেসটার ভার অনেক বেশি, যা মাটির উপরে পড়ছে। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করি। তো আমি এই প্লটটাকে যখন দেখলাম যে এই প্লটটা নিচু নিচু মনে হয়, পাশে প্লটের দিকেও টুকি দিয়ে দেখার চেষ্টা করলাম, লাইট তার দিকে যায় না, কিন্তু কেন জানি মনে হচ্ছে টল টল করছে সব আমার চোখের সামনে এখন। মানে দূরে যখন দেখার চেষ্টা করছি, অর্থাৎ দূরে আমি দেখতে পাবো না, জাদু দিয়ে কোনো কিছু করে রাখা। যা আমি দেখতে পাচ্ছি এই বাড়ির উঠানে দাঁড়িয়ে, মানে এই বাড়ির জমিনে দাঁড়িয়ে। এই নিচু জায়গাটা যখন আমি বুঝতে পারলাম যে জঙ্গলের এই পাশটা নিচু, এখানে অত্যন্ত ভার, তখন আমি মনে মনে আমি সাহেবকে ডাকলাম। কারণ আমি কখনো এরকম সিচুয়েশন ফেস করিনি একা। আমি সাহেব ছিলেন, অনেক বাড়িতে এরকম হয়েছে তো, যে বাড়ির এক কোণ দেবে গেছে, আমাদের চোখে দেবে গেছে, মানে মানুষের চোখে নয়। স্বাভাবিকভাবে মানে আপনি দেখবেন যে মাটির জায়গা রয়েছে, কিন্তু আমরা দেখবো যে মাটি এই জায়গায় একটু দেবে যাচ্ছে ভারে, মানে নিচু এই জায়গাটা টলমল করবে, গ্যাসের চুলার উপরে যেরকম আগুনের উপরে একটা ওয়েভ টলমল করে ওরকম। তো আমি সাহেবকে ডাক দেওয়ার চেষ্টা করলাম এবং এই আল্লাহর বান্দা সাড়া দেন না। আমি পিঠ দেখিয়ে যখন ওই জঙ্গলের ওই পাশ থেকে আসছিলাম, আমার চারপাশে প্রচুর ঢিল পড়তে শুরু করে এবং এই ঢিলগুলো রীতিমতো গাছের ডালের টুকরো ছোট ছোট, তারপরে হচ্ছে বিভিন্ন ফলের বিচি, এগুলোই পেছন থেকে মারছে। কিন্তু আপনি দেখবেন যে শুধু আপনার গায়ে জিনিসপত্র পড়ছে, কোনো হুঙ্কার নেই, কোনো কিছু নেই, কোনো হা হুতাশ নেই, শুধুমাত্র আপনাকে জিনিসপত্রগুলো আপনাদেরকে ছোড়া মারছে। আমি চলে এসেছিলাম সেখান থেকে, মানে আমি তখন ওই জায়গাগুলোর ভেতরে, যে জায়গাগুলোর ভেতরে ছোট ছোট গাছপালা, যে গাছপালাগুলো আনুমানিক 2 তলা সাইজের একটা আকার নিয়ে ফেলেছে, কিছু দ্রুত বর্ধনশীল গাছ যেগুলো থাকে আর কি, মানে এই গাছগুলোর মাঝখান দিয়েই আমি এখন এই বাড়ির দিকে আসছি, মানে ওই ভেতরে ঢোকার মূল দরজার দিকে এগোচ্ছে আর কি। জঙ্গল আমার পেছনের দিকে প্রায় পৌঁছে গেছি। হঠাৎ না, ধানের যেই চিটা বা ধান থেকে যে ধানের যেই শস্যর যেই মানে ছাল বা বাকলের যে অংশগুলো থাকে সেগুলো আলাদা করার জন্য যে কুলো ব্যবহার করা হয় না গ্রামে, এরকম একটা কুলো পড়লো আমার মাথার পাশ দিয়ে একদম, কিন্তু 1 হাত দূরে, 1-1.5 হাত দূরে। কারণ যখন ওই কুলোটা পড়ে, ওই কুলোটা পড়ার অনুভূতি যেমন আমি উপর থেকে পাই যে কিছুটা পড়তে যাচ্ছে, সরেও গিয়েছি, ওই কুলোটাও কিন্তু 1-2 হাত ডিস্টেন্সেই আমার বাম দিকেই পড়ে এবং যখন ধপাস করে নিচে পড়ে, ওই কুলোর উপরে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আশপাশে ছিটিয়ে যায়, কিন্তু কুলোটা ভাঙেনি, কারণ 2 তলা হাইট থেকে কুলোটা পড়েছে। এবং মোবাইল ফোনে আলোটা তো তাৎক্ষণিক সেদিকে চলে যায় আবার, আমি তো লাফিয়ে উঠেছি আবার। কিন্তু ওইখানে কয়েকটা জিনিস নজরে আসে, যে কয়েকটা জিনিস বাকি সবার নজরে আসার পরে ওই পরিবারের সবার অবস্থা অত্যন্ত খারাপ, কারণ আমি কোনো কিছু ঢাকার সুযোগই পাইনি। একটা মানুষের খুলি, এই খুলির নিচে থুতনির অংশটুকু নেই এবং এই খুলির উপরে নকশা কাটা, নকশা, সেই নকশায় এক এক অবয়ব আকৃতি রয়েছে, যে অবয়বের মাথা আছে
2 হাত আছে, কিন্তু বডি নেই। এই অবয়ব এই বাড়ির মানে এই বাড়ির ভেতরে ঢোকার সময় একটা ছোট্ট পিলারের মতো জায়গা রয়েছে। ঐরকম একটা পিলারের মতো কোনো কিছুর দিকে সে তাকিয়ে রয়েছে ওই নকশার ভেতরে। পিলারটা আমি কিভাবে বুঝলাম? কারণ রাস্তাটা যেটা আইলের মতো রাস্তা না? এই আইলের মতো রাস্তাটাকে সে ওইখানে বুঝিয়েছে। এই পিলারের দিকে তাকিয়ে রয়েছে, মানে এই বাড়ির সীমানার দিকে সে তাকিয়ে রয়েছে। এটা কিন্তু ওই এক পলকের কম সময়ের ভেতরেই আমি যা দেখেছি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। বাকি অংশটুকু দেখার সুযোগই পাইনি। ভাবো কিভাবে? আমি পা দিয়ে উল্টে দিয়েছিলাম কুলাটা, এবং এর সাথে সাথে কিছু শুকনো শুটকির গন্ধ ছিল সেখানে, এবং জিনিসপত্র ছিল প্রচুর। কিন্তু ওই যে বললাম না যে আমি কুলোটা পা দিয়ে উল্টে দিয়েছিলাম, বাড়ির লোকেরা তো এসেছিল। একজন পুরুষ মানুষকে আমি দেখার সুযোগ দেই, এবং সে খুলি দেখার পরে প্রথমে তো বুঝতে পারিনি মাথার পেছনের দিক দেখে। পরে যখন সামনের দিক থেকে যখন মানুষের চেহারার কোটরটা দেখলো, মানে আমাদের ফেসের যে দুটো চোখে মানে কঙ্করের যে কোটর, এটা দেখার পরে তার হাত পা যেন অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা, সে সেখানে পড়ে যায়। আমি তখন এই কুলোর ভিতরে থাকা জিনিসগুলোকে আমি তখন ঢেকে রাখতে বললাম তাদেরকে। ওই মুরগি ঢেকে রাখার মতো এক ধরনের বাঁশের চাই ব্যবহার করা হয় না, ওইটা দিয়ে আমি ঢেকে রাখলাম তখন। কারণ এটা সরানোর কাজ বা এটা দেখার কাজ পরে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন তখনই নষ্ট করলাম না? কারণ এটার আর কোনো মূল্য নেই দেখে ওরা এটা ফেলে দিয়েছে আমাকে ওয়ার্নিং দেখানোর জন্য বা আমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। মূল্যবিহীন জিনিস ওরা রেখে আর কি করবে? এবার আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, কারোর সাথে কোনো কথা বলছি না, শুধু একটু পানি নিলাম। ওই পানির ভেতরে জিকির করছি আর ফু দিচ্ছি, জিকির করছি আর ফু দিচ্ছি, কারণ পানি খেতে হবে। বাইরে থেকে পানি নিয়ে আসি নাই, এবং এই পানি খেলে ভুল হতে পারে। মানে ভুল কি, আমি কোথাও গেলে তো কোনো কিছু খাই না, নিষেধ, ক্ষতি হয়ে যেতে পারে। তো জিকির করছি, পানিতে ফু দিচ্ছি, জিকির করছি, পানিতে ফু দিচ্ছি, অন্য কোনো কিছু মাথায় আসছে না। তারপরও গপ গপ করে পানিগুলো টান দিয়ে খেয়ে ফেলেছে, তখনও কিন্তু পানির তৃষ্ণা মিটে নাই আমার। কিন্তু এবার আমি আবার আমির সাহেবকে ডাকলাম, শুধু জানার দরকার যে সমস্যা কি। তো উনি এবারও সাড়া দিলেন না। তো এবার যেহেতু আর উনি সাড়া দিচ্ছেন না, তখন আমি ডিসাইড করলাম যে না থাক, আমি আর ওনাকে বিরক্ত করছি না আজকে। তো আমার কাছে কি ইনফরমেশন একটা, যে বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, এবং এই সমস্যাগুলোর সাথে জঙ্গলের দিকটা নিচু, জঙ্গল থেকে ফেরত আসার পথে আমার বাম দিকে কিন্তু একটা ধানের কুলো পড়েছে। কুলো বলতে যে কুলো 2 হাত দিয়ে যে ঝাড়ে, সেই কুলো। তারা সার্চ করলে জানতে পারবে যারা চেনেন না। এই সব কিছু যখন আমি ভাবছি, এত বিশ্বাস করবেন, ঘরে যে বিদ্যুৎ নেই এটা আমার খেয়ালই নেই। ছিল, বিদ্যুতের কানেকশন আছে, কিন্তু বিদ্যুৎ যে নেই এটা আমার খেয়ালই নেই। আমার চোখের সামনে কখন যে একটা হারিকেন রেখে চলে গেছে সেইটাও আমার খেয়াল নেই। কিন্তু আমার খেয়ালটা কখন এসছে জানেন? যখন একটা ডাক আমি শুনলাম। ওই ডাকটা শোনার পরে আমি যখন তাকাই, আমার বাম দিকে টেবিলের উপরে হারিকেনটা রাখা। তো বাম দিকে তো ওই হারিকেন থেকে, মনে করেন হারিকেন থেকে বাম দিকের কোনাকুনি সোজা অবস্থা। অর্থাৎ আমি যদি এখন হারিকেনের দিকে তাকাই, তাহলে আমার ডান চোখের কোনা বরাবর দূর একটা চেয়ারে একটা মেয়ে বসা। এটা ভীষণ রকমের কালো, কিন্তু পুরো শরীর ভেজা, বয়স আনুমানিক 13 বছর বা 12 বছর বা 11 বছর। এই মেয়েটা ওইখানে বসে আছে, সে আমাদেরকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম সে মানুষ না। কারণ কি জানেন? কারণ ওই হারিকেনের আলোতে ওই যে চেয়ারটা সে বসে রয়েছে, ওই চেয়ারের ছাপটা দেয়ালে পড়েছে। কারণ ওই চেয়ারের যে পিঠের দিকটা সেখানে ডিজাইন করে কাটা। কোনো মানুষ থাকলে সেখানে ছায়া থাকার কথা মানুষের, কোনো মানুষের ছায়াই নেই। তা ওই এন্টিটি বুঝতে পারলো যে আমি বুঝতে পেরেছি যে এন্টিটি সেইখানে, এন্টিটি সেটা বুঝতে পারে আর কি। এবং সে বোঝার পরে সে আমাকে বলল খুব সাধারণভাবে, যেখান থেকে আসছিস ওইখানে চলে যা।
অনেক কঠিন সমস্যা, সমাধান হবে না, সমাধানের কোনো সুরাহা হবে না। আমরা সংখ্যায় অনেক, আমি অতি নগণ্য। খবর দেওয়ার জন্য পাঠানো হয়েছে, খবর দিয়ে আমি চললাম, আমি চোরই। এই কথাটুকু শুধু বলল যে আমি চোরই। এই কথার পরপরই কি হলো জানেন? ঘরের ভেতরে চড়ুই পাখি যে ডাক দেয় না, ওই যে ঘুলগুলির কাছে অথবা যেখান দিয়ে হাওয়া বের হয়, অথবা যদি ঘরে ঢুকে গেলে সে যখন দেয়ালের একদম কোনায় চলে যায় না, সেখান থেকে সেইভাবে যেভাবে ডাকবে, এইভাবে ঘরের ভেতরে চড়ুই পাখি ডাকতে শুরু করে। আর মেয়েটা সে চেয়ারে নেই, মেয়েটা সে চেয়ারে নেই। ব্যাস, যতক্ষণ আমি বুঝতে পারলাম ঠিক ততক্ষণে এবার চড়ুইটাও ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। তো বাইরে বেরিয়ে গেছে চড়ুই, কিছু তো এখন আর করার নেই। কিন্তু সে একটা খবর দিয়ে গেল, একটা ওয়ার্নিং, যে কোনো কিছু না করাই ভালো, যেটা আর কি সে তার মতো তার ভাষায় আমাকে বুঝিয়ে দিয়ে গেছে তখন। কিন্তু আমি ওয়ার্নিংকে ভালোভাবে নেওয়ার মতো লোক না, মানে এই এই দিক দিয়ে। কারণ এইখানে হচ্ছে কি যে ইমানের সাথে লড়াই করা সম্ভব, মানুষের সাথে ফিজিক্যাল স্ট্রেংথে লড়তে হবে। এখানে আপনি ইমানের সাথে ফিজিক্যাল স্ট্রেংথ ব্যবহার করে লড়তে পারবেন। মানুষের সাথে লড়লে আপনি মার খেলে হাত পা ভাঙতে পারে, ওদের সাথে মার খেলেও আপনার হাত পা ভাঙতে পারে, কিন্তু তারপরও ওই ইমানের কারণে, ওই স্ট্রেংথের কারণে আপনি এদের সাথে পেরে যাবেন। উপরন্ত মানুষের সাথে পারবেন না, যেটা বোঝালাম। আমি আবারও জিকির করতে শুরু করলাম, এবং এই সময় যখন আমি জিকির করছি তখন আরও লোকজন চলে এলো। এখন তো তাদের একটা বিহিত দরকার, তাদের জানার দরকার ঘটনা কি। তখন আমি শুধু তাদেরকে এটুকু বললাম যে আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম এবং জঙ্গলের ওই সাইডটা নিচু। তো তারা যখন বলল যে কি ঢালু তো হইতেই পারে জমি, আমি বললাম যে না, আপনাদের ওই কোণাতে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে, ওই কোণাতে প্রচুর এন্টিটি, এবং এই জন্যই আপনারা বাইরে দাঁড়ালেও গা ছমছম করে, কারণ ওরা আপনাদের দিকে প্রচণ্ড রাগের দৃষ্টিতে তাকায়। ওরা সেখানে অবস্থান করে, এবং অবস্থান করে বিধায় ওই জায়গাটা আমি যতটুকু বুঝি যে কিছুটা দেবে রয়েছে বা নিচু রয়েছে। তো এই অবস্থা ওইখানে আসলে কিছু এখন না করাই ভালো। আর তারা যেহেতু এই রাস্তাটা দিয়ে যাতায়াত আশা করে, আমি তাদেরকে বললাম যে আপনারা ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেন। এতে আমি আজকে আসলাম, কিছু আলামত ঘটেছে যেগুলো আগে ঘটেনি, এটা আরও বড়ভাবে বা বিকটভাবে প্রকাশ পেতে পারে। আপনারা ওই পেছনের রাস্তা দিয়ে যাওয়া আসা পুরোপুরি বন্ধ করে দেন। এখন আমাকে আবারও যেতে হবে ওইখানে, কেন আমি জানি না সমস্যা কি, কিচ্ছু জানি না আমি। তো যেহেতু আমি কোনো কিছু জানি না, তা আমি আবারও বের হলাম। এইবার কিন্তু মোবাইল ফোনটা, নিজের মোবাইল ফোন ঘরে রেখে তাদের একটা টর্চ লাইট নিয়ে বের হলাম, এবং দুঃখজনক হলেও সত্য যে টর্চে আবার চার্জ নাই। আলোটা শুধুমাত্র সেলের লাস্ট যতটুকু ভোল্টেজ আছে ততটুকু ভোল্টেজ ব্যবহার করে যতটুকু পারে আলোটা দিচ্ছে। মানে এত ভঙ্গুর একটা টর্চ আমাকে দেওয়া হয়েছিল বা লাইট, কিন্তু তা আমি তখন জানতাম না। ওইখানে যাওয়ার পরে আমি যে বুঝতে পারি, এবং এই স্বল্প আলোতে যে আমি দেখতে পাই তা হচ্ছে কি, আমার চারপাশে গিজ গিজ করছে এক একজন। কেউ কালো, কেউ কালোর চেয়ে কালো, কেউ অত্যাধিক কালো, কিন্তু সবারই চোখ জ্বলজ্বল করছে। তাদের সবার চোখ এক অদ্ভুত মানে দৃশ্য আমাকে দেখাচ্ছে বা বোঝাচ্ছে যে তুই সাবধান হয়ে যা, তুই এখানে একা। আমার শরীরটা না কেঁপে উঠছে আর শিহরণ দিচ্ছে বারবার। এদিক ওদিক তাকাচ্ছি তো বারবার শিহরণ দিচ্ছে আর কেঁপে উঠছে। ওই অবস্থায় যে গলা আমার কাঁপছে, ওই কাঁপতে থাকা গলা দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি আবারও বলি আমার গলা কিন্তু কাঁপছিল, ওই কাঁপতে থাকা গলায় আমি জিজ্ঞেস করলাম যে কোন ব্যাপারটা বা কী করলে আপনাদের জন্য সেটা সমাধান হবে, বা আপনারা কিছু করবেন না এখানে, বা আপনারা আপনাদের সমস্যা থামিয়ে দিবেন। উত্তর কি এলো জানেন? উত্তর এলো, এই পরিবারের সবগুলো মরবে, তারপরে সব ঠান্ডা হবে, এর আগে কেউ ঠান্ডা হবে না। এটা ছিল উত্তর, এবং সেই উত্তর কিন্তু লোকজন শুনতে পাবে না, শুনতে পাবো কেবল আমি বা আমাদের মতো লোক, যারা নিজেদেরকে ওই রাস্তায় নিয়ে গেছে, যে তারা ইশারাকেও নিজের কানে শুনতে পাবে এবং দুনিয়ার সমস্ত কিছু না দেখেও নিজের চোখের সামনে দেখতে পারবে। এরকম একটা অবস্থা।
এখন আমি এদেরকে যখন দেখলাম যে এরা চারপাশে গিজগিজ করছে, ওইখানে কোনো কিছু করার তো থাকে না। তা আমি বসে বললাম ঠিক যেমন আপনি জায়নামাজে বসবেন বৈঠকের জন্য, আমি ওইভাবে বসলাম। এবং আমি বসার পরে আমি ওদেরকে বললাম, দেখো, আমি তো এখান থেকে যাবই, আমি এখানে থাকবো না। আমি শুরুতে একটা কাজ করেছি, যে কাজটা আমার ভুল, কিন্তু তোমরা যদি সহায় হও তাহলে আমি এখানকার সমস্যার সমাধান করতে পারি। আর তোমরা যদি সহায় না হও, আমি তোমাদেরকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিতে পারবো, যাতে পরবর্তীতে মারধরের সময় তোমরা এখান থেকে যাতে সহজে পালাতে পারো। আর যদি তোমরা চাও আমি রাস্তা করে দিই আজ রাতেই, এখনই, পারলে এখনই চলে যাও। আমার এই 3 ডিমান্ডের কোনো ডিমান্ডই তারা মানেনি, বরং আমার চোখের সামনে এমন একজন এগিয়ে আসে যার নাকের সাইজটা না অত্যাধিক মাত্রায় বড়। একটা সদ্য জন্মানো শিশু বা 6 মাস বয়সী শিশুর চেহারার অংশ যতটুকু হবে অত বড় লম্বা নাক তার। সে আমার কাছে এগিয়ে আসে আর সে আমাকে বলে যে তাকে খানা পিনা দেওয়া হয়েছে, খানা পিনার বদলে তাদেরকে এইখানে থাকতে বলা হয়েছে এবং তারা এই জন্যই এইখানে, এবং খানা পিনা তারা খাচ্ছে এখনো। মানে এক খানা পিনা খেয়ে তারা এখানে আসেনি, তাদেরকে এখনো খানা পিনা দিয়ে তাদেরকে সুস্থ রাখা হচ্ছে বা এখানে রাখা হচ্ছে। প্রশ্ন করেছিলাম কে সে যে এখন এদেরকে খানা দেয়, এখন এদেরকে টেক কেয়ার করে যাচ্ছে দূরে বসে থেকে। তখন একটা নাম আমি জানতে পেলাম। ওই নামটা যখন জানতে পেলাম, আমি তখন এই নামটা নিজের মাথার ভিতরে রাখার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন ওই নামটা আমার তখনও মনে পড়েনি আর, মানে পরবর্তীতে। আর এই যে আজকে যখন ঘটনা বলছে, ওই নামটা আমার এখনো মনে পড়ছে না। তারা একটা নাম নিয়েছিল, অর্থাৎ ওই নামটাই হচ্ছে নাটের গুরু, যে এদেরকে এই এলাকায় বা এই জমির উপরে পাঠিয়েছে সমস্যা তৈরি করার জন্য। কিন্তু না, তারা তার শুধু সমস্যা তৈরি করছে না, তা আরো বড় আকার নিয়েছিল। কিন্তু আজ যখন আমি এখানে, এ বড় আঘাত তার সীমানা বদলে ফেলতে পারে, অতি বিকট আঘাত দিতে পারে এরা। এটা কিন্তু এখন ভাবার সময়। এই অবস্থায় আমি তো বৈঠকে না বসা, আমি তখন জিকির করতে শুরু করলাম। এবং আমি শুনিয়ে শুনিয়ে জিকির করছি তা নয়, যখন আমি জিকির করছিলাম তখন আমি স্পষ্ট না মাটির উপরে কতগুলো পা রয়েছে তা আমি দেখতে পাচ্ছিলাম। মানে মাটির উপরে কয়জনের পা, মাটির উপরে কে কে ভেসে বেড়াচ্ছে, তাদের সবাইকে আমি দেখতে পাচ্ছিলাম এই জিকিরের কল্যাণে। আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনা আমার এক বন্ধু সে আমাকে লিখে পাঠিয়েছে সম্পূর্ণ ঘটনাটি, এবং এই ঘটনাটি তার দাদার বাড়ির এলাকার ঘটনা। তার দাদার বাড়ি এলাকা হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। তো সেখানে গিয়ে সেখান থেকে সে ঘটনা সংগ্রহ করে সেই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে। তো সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যে ঘটনাটা সে পাঠিয়েছে সেই ঘটনাটার মূল, অর্থাৎ সে ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছিল, মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে একটা পুরাতন বাড়ি রিলেটেড ঘটনা। একটা পুরাতন বাড়ি, দোতলা বাড়ি। তো দোতলা বাড়িটা অনেক দিন যাবতই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এলাকাবাসীর কাছ থেকে তথ্য নেওয়ার পর যেটা জানা যায় যে ওই বিল্ডিংটা বিগত 5 বছর যাবৎ এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই বিল্ডিংয়ের মালিক এখানে থাকে না, তারা সপরিবারে লন্ডনে বসবাস করে। তো 5 বছর আগে তারা বিল্ডিংটা তৈরি করেছিল একদম নতুন, কিন্তু মানে ব্যবহার না করার ফলে ওই বিল্ডিংয়ের এরিয়ার আশেপাশে অনেক ঝোপঝাড় এবং প্রায় জঙ্গলের মতো গাছপালা জন্মে গিয়েছে এবং ওই বিল্ডিংয়ের গায়েও অনেক ধরনের বনলতার গাছপালা বেড়ে উঠেছে। তো
এই বিল্ডিংটা যখন তারা 5 বছর পর দেশে আসে, তাদের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না যে তারা এসে সাথে সাথে তাদের আত্মীয় স্বজনকে বলে রাখলে যে আপনারা বিল্ডিংটা পরিষ্কার করে রাখবেন, ওই বাড়িটা আমরা এসে সেই বাড়িতে উঠবো। তো এরকম কোনো ব্যবস্থা নাকি তাদের ছিল না। তো তারা সরাসরি বিদেশ থেকে চলে আসে বাংলাদেশে, একটু শহরে একটা আবাসিক হোটেলে তারা উঠে। তারপর সেখান থেকে সপরিবারে তো আর আসা সম্ভব না। তারা এখান থেকে ওই বাড়ির যে মালিক ছিলেন সলমান ভাই, তো সলমান ভাই তিনি নিজে ওই বাড়ি পরিদর্শনে প্রথমে আসেন। তো আসার পর তিনি দেখেছিলেন যে ওই বাড়িতে অবস্থা একেবারে খারাপ, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এই বিভিন্ন লতাপাতা গাছ বিল্ডিং বেয়ে উঠেছে এবং দোতলা বিল্ডিং থাকাতে একদম উপর পর্যন্ত, ছাদ পর্যন্ত উঠে গিয়েছে সেই লতাপাতার গাছগুলো। এবং বিল্ডিংয়ের রাস্তা থেকে, রাস্তার একদম পাশেই ছিল তাদের বাড়িটা, এবং বিল্ডিংয়ের চারপাশে যে জায়গাটুকু আছে তাদের সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু বাউন্ডারি দেওয়া ছিল। তো ওই বাউন্ডারির ভেতরেই সম্পূর্ণ উঠানের মতো যে জায়গাটা, ওই জায়গাটাতেও একদম ঝোপঝাড়, বিভিন্ন ধরনের বনাজি গাছপালাগুলো জন্মে গিয়েছিল। তো পরিদর্শন করতে এসে যখন দেখে যে এরকম অবস্থা, তখন সে চিন্তা করলো এই বাড়ি পরিষ্কার করা ব্যতীত তো এখানে থাকা সম্ভব না। তো সে লোকজন খুঁজতে লাগলো। তো লোক খোঁজাখুঁজির পর ওই যে আমার সেই বন্ধুর এলাকা, সে যেহেতু সেখানেই থাকতো, তো তার পরিচিত একজন লোক ছিল, সেই লোক মানুষের বাড়ি বাড়ি কাজ করত। তো অবশেষে সেই লোককে পাওয়া যায়। সে এসে ওই বাড়ির মালিক অর্থাৎ সলমান ভাইয়ের সাথে সরাসরি কথা বলে। তো কথা বলার পর ওই বাড়ির মালিক সলমান ভাই তিনি বলে দেন যে পুরো বাড়িটা একদম পরিষ্কার করতে হবে 2 দিনের ভেতরে, যতজন লোক লাগে আপনি লোক লাগিয়ে সম্পূর্ণটা পরিষ্কার করে দিন। তো যে কাজের লোককে ঠিক করা হয়েছিল, সে লোকটা সে চিন্তা করলো উঠোনের যে ঝোপঝাড়ের মতো গাছপালাগুলো আছে সেগুলো সে নিজেই পরিষ্কার করে ফেলবে, আর আরও কয়েকজন নিয়ে এসে বাকি বিল্ডিংয়ের ছাদ এবং উপরের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করবে। তো মূল ঘটনা শুরু হয় সেদিনই, অর্থাৎ যেটা তারা বুঝতে পারে, অর্থাৎ সেই কাজের লোক সে সকালে আসে। সেখানে কিন্তু মালিকও উপস্থিত ছিল। সে গেটের বাইরে দাঁড়িয়ে সে ফোনে কথা বলছিল। এদিকে সে কাজের লোক উঠোনে ঢুকে সে ঝোপঝাড় পরিষ্কার করছিল। তার হাতে ছিল লম্বা একটা রামদা, সেই রামদা দিয়ে সে কুপিয়ে কুপিয়ে সেই ঝোপঝাড়গুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল। তো একটা পর্যায়ে সেই লোক যখন আগাছা কাটতে কাটতে বেশ অনেকটা ভিতরের দিকে প্রবেশ করে, অর্থাৎ বিল্ডিং থেকে, যে দোতলা বিল্ডিংটা ছিল সেই বিল্ডিং থেকে হয়তো 10 কিংবা 15 হাত এতটুকু বাকি, এই অবস্থায় যখন সে যায় তখন তার নাকে একটা পচা দুর্গন্ধ আসতে থাকে। কোনো কিছু পচে গেলে, কোনো প্রাণী পচে গেলে যেরকম একটা দুর্গন্ধ ছড়ায় না, ঠিক সেরকম একটা গন্ধ সে কাজের লোকটার নাকে আসছিল। তো সে বারবার নাক ছাড়াচ্ছিল এবং একটা পর্যায়ে সে বুঝতে পারলো মনে হয় কোনো কুকুর, বিড়াল বা শিয়াল টিয়াল মরে পচে আসে। তো এই জিনিসটা সে খুঁজে বের করার জন্য সে বাম হাত দিয়ে নাকটা চেপে ধরে সে সামনের দিকে আগাচ্ছিল। ঝোপঝাড়ে সে রামদা দিয়ে কুপাতে কুপাতে সে সামনের দিকে এগোচ্ছিল, এতটাই ঘন ঝোপঝাড় ছিল। একটা পর্যায়ে তার চোখের সামনে যেটা সে দেখতে পায় সেটা হচ্ছে একটা লাশ, একটা মানুষের লাশ। তার পুরো বডির অংশটুকু টুকরো টুকরো করে কাটা এবং পুরো শরীরে লাল সুতায় এবং অনেকটা মোটা সুতা, ওর ধরতে গেলে কাপড়ের টুকরা, চিকন করে কাটা কাপড়ের টুকরা, ওই লাল কাপড়ের টুকরায় একটা একটা করে তাবিজ বাঁধা পুরো শরীরে, এবং শরীরটা কিন্তু কাটা কাটা ছিল সম্পূর্ণ, মানে সম্পূর্ণ শরীর মনে হচ্ছে কেউ কুপিয়ে একদম আলাদা করে ফেলেছে। এরকম লাশ একদম পচে গলে গিয়েছে। বোঝা যাচ্ছে যে লাশটা প্রায় হয়তো 1 মাসের হবে। হ্যাঁ, এরকম গলিত লাশ, মাটির সাথে প্রায় মিশে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এখনো চামড়া দেখা যাচ্ছে, একদম কালো হয়ে গিয়েছে পুরো শরীর। তো এই জিনিসটা দেখা মাত্র সাথে সাথে সে এত জোরে একটা চিৎকার দেয় এবং সে রামদা ওইখানেই সে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে যত দ্রুত সম্ভব সে ওই এরিয়া থেকে সে বের হয়ে রাস্তায় চলে আসে। তো মালিক হঠাৎ করে ফোনে কথা বলছিল, হঠাৎ করে সে ফোনটা নামিয়ে সে দেখতে যায় যে কি হয়েছে।
সলমান ভাই তখন দেখছিলেন কাজের লোককে। তো কাজের লোক তো দৌড়িয়ে সে রাস্তায় চলে আসছে ওনার সামনে। মানে কাজের লোক যে সে কিছু বলবে ওই শক্তিটুকু সে পাচ্ছিল না। সলমান ভাই তিনি দেখছিলেন যে কাজের লোকের মানসিক এবং শারীরিক কন্ডিশন খুবই খারাপ, সে কথা বলার মতো অবস্থায় নাই। সে বারবার বলছিল, সে বারবার ওই দিকে আঙুল দিয়ে ইশারা করছিল, হাত দিয়ে ইশারা করছিল। সলমান ভাই কিছু উল্টাপাল্টা বুঝতে পারছিলেন। তিনি মনে মনে ভেবে নেন, না এখানে কোনো হয়তো সমস্যা আছে, সে কোনো কিছু জিনিসে হয়তো একটা দেখে সে ভয় পেয়েছে, যেহেতু বাড়িটা অনেক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো তিনি ভাবলেন যে না, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি ওই কাজের লোককে নিয়ে সেখান থেকে চলে যাই। তো এই কথা ভাবতে ভাবতে সলমান ভাই তাকে নিয়ে অনেকটা দূরে চলে আসছেন। তো অনেকটা দূরে চলে আসার পর যখন সে কাজের লোকটা কিছুটা স্বাভাবিক হয়, তখন সলমান ভাই তাকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছিল, তুমি কি দেখছো এখানে? হ্যাঁ, কি এমন জিনিস তুমি দেখে সেখান থেকে দৌড়িয়ে চলে আসলা এবং এত জোরে চিৎকার দিলা, তোমার এরকম অবস্থা কেন? এই কথা যখন সলমান ভাই সে কাজের লোককে জিজ্ঞাসা করলেন, তখন সে কাজের লোক বলছিল যে আমি দেখলাম এরকম এরকম জিনিস, ওইখানে সে লাশ পড়ে আছে, পচা গলিত লাশ। এই কথা শুনে সলমান ভাই মানে কি করবেন, তিনি ওনার কিছু করার ছিল না। উনি তখন তাকে একটা কথাই জিজ্ঞাসা করেন যে এই বাড়িতে ওই লাশ কিভাবে আসলো? এই গ্রামবাসী কি কেউ দেখে নাই কে এখানে লাশ ফেলে গিয়েছিল অনেক আগে? বা এটা কি কোনো মার্ডার, কেউ কি হত্যা করে তাকে এখানে ফেলে গিয়েছে? তখন একটু ডিটেলস জানতে চাওয়াতে সে কাজের লোকটা বলে যে হ্যাঁ, টুকরা টুকরা করা শরীর, মনে হচ্ছে কেউ কুপিয়ে তার শরীর টুকরা টুকরা করে ফেলেছে এবং পুরো শরীরে লাল কাপড়ে কিছু না একটা তাবিজের মতো প্রতিটা অংশে বেশ কয়েকটা লাল কাপড়ে তাবিজ বাঁধা। তো এই কথা শুনে সলমান ভাই বেশ চমকে ওঠেন এবং তিনি চিন্তায় পড়ে যান যে না, তার বাড়িতে এটা কোত্থেকে আসলো। তো তিনি তখন সর্বপ্রথম গ্রামের যে মেম্বার ছিলেন সেই মেম্বারের সাথে তিনি কথা বলেন। তো মেম্বারকে এই বিষয়টা জানানোর পর মেম্বার বলেন যে আমাকে যেতে হবে, আমাকে গিয়ে জিনিসটা দেখতে হবে, কে ওটা জিনিসটা কী ছিল, পুলিশকেও তো ব্যাপারটা জানাতে হবে। মেম্বার সাহেব তখন তিনি নিজে আসেন। এসে তিনি প্রথমে মাস্ক পরে আসছিলেন, মাস্ক পরে এসে বেশ কয়েকজন লোককে নিয়ে তিনি একটু কিছুটা ভিতরে যান এবং সচক্ষে সেই জিনিসটা দেখে তিনি নিজে বমি করে দেওয়ার মতো অবস্থা। প্রায় বমি তিনি করেই দিয়েছিলেন, মাস্ক পরা সত্ত্বেও এতটা বাজে গন্ধ উনি, কারণ কাছ থেকে না দেখলে তো দূর থেকে দেখা যাবে না ঝোপঝাড়ের কারণে। তো তিনি কাছে গিয়ে জিনিসটা সচক্ষে দেখে এসে এরকম অবস্থা হয়ে গিয়েছে ওনার। তো মেম্বার সাহেব তখন কল দিলেন থানায় কল দেওয়ার পর সেখান থেকে পুলিশ এসে তারপর সেই লাশের যতটুকু অংশই বাকি ছিল সেই অংশটুকু সেখান থেকে তারা উঠিয়ে নিয়ে চলে যায়। তো বেশ অনেকক্ষণ সময় লাগে। সকালে যেহেতু কাজটা শুরু হয়েছিল তা শেষ করতে করতে প্রায় দুপুরের পর হয়ে গিয়েছিল। তো ওই বাড়িটা পরিষ্কার করার মতো আর কোনো রকম লোক পাওয়া যাচ্ছিল না, কারণ তখন যে কাজের লোকটা সে যে কাজটা করছিল এবং এই জিনিসটা দেখে যে সে ভয়টা পেয়েছে, সে কোনোভাবেই আর রাজি হচ্ছে না এই বাড়িটা পরিষ্কার করার জন্য। তো অবশেষে বেশ কয়েকদিন পর অন্য গ্রাম থেকে অনেকজনের সাথে কথা বলে তারপর সে 4-5 জন লোককে ঠিক করতে পেরেছে, তারা একদিনেই পুরো বাড়িটা ঠিকঠাক করে দিয়ে চলে যাবে। তো সে 5 জন লোক আসে তারা কিন্তু জানতো এই ব্যাপারে, জানার পরেও তারা বেশ মোটা অঙ্কের টাকা দেওয়ার কারণে তারা সে কাজটা করে দিতে রাজি হয়। তো তারা তখন আস্তে আস্তে সেখানে সলমান ভাই দাঁড়িয়েছিলেন, পুরো উঠান এবং সেই বিল্ডিংয়ের দেয়ালে যে আগাছা গাছগুলো জন্মেছিল সবগুলো তারা পরিষ্কার করে একদম ঠিকঠাক করে দেয়। একদিনের সময় নিয়েছিল তারা, কিন্তু তাদের 2 দিন সময় লাগে। 2 দিনের ভিতরে তারা সেগুলো ঠিক করে দিয়ে তারপর চলে যায়। পুরো বাড়ি মোটামুটি বসবাসযোগ্য অবস্থায় তো পরিণত হয়েছিল ওই বাড়িটা। তো বেশ ভিতরে কিন্তু তাদের আসবাবপত্র কিছু ছিল, বাড়ির দিকে তালা দেওয়া ছিল। তো ভিতরে ঢুকে তারা সব কিছুই ঠিকঠাক করে এরপর সলমান ভাই তার ফুল ফ্যামিলি সহ প্রায় 1 সপ্তাহের মধ্যেই তারা সেই বিল্ডিংয়ে উঠে যান। সলমান ভাই তাদের সেই বিল্ডিংয়ে যখন সপরিবারে উঠে যান, তখন ওই দিন রাতের কথা। সারাদিন তারা কাজকর্ম করে রাতের বেলা তারা শুয়ে যায়, তারা রাতের খাবার দাবার খেয়ে শুয়ে যায়।
তো সলমান ভাই প্রথমে কিছু টের পান নাই। ওনার ওয়াইফ ওনার সাথেই শুয়েছিলেন। তো হঠাৎ করে ওনার ওয়াইফ শুয়েছিলেন, তিনি উঠে বসেন, বিছানা থেকে উঠে বসে তিনি মানে এক দৃষ্টে কোনো দিকে ধ্যান করে কোনো কিছু বোঝার বা শোনার তিনি চেষ্টা করছিলেন। তো এই জিনিসটা দেখে সলমান ভাই জিজ্ঞাসা করলেন যে তুমি কি করতেছো? তখন ওনার ওয়াইফ যেটা বলছিলেন, আমি তো শুনতে পাচ্ছি যে আমাদের ছাদের মধ্যে, দোতলার ছাদের মধ্যে কেউ হয়তো হাঁটতেছে, অনেক জোরে জোরে পা ফেলে হাঁটতেছে বা লাফাচ্ছে, আমি এরকম শব্দ শুনতে পাচ্ছিলাম। তো তখন সলমান ভাই তিনিও শোনার চেষ্টা করছিলেন এবং তিনি যখন গভীরভাবে শুনছিলেন তখন তিনি শুনতে পান যে হ্যাঁ, আসলেই তো ছাদের মধ্যে কারো লাফালাফি বা হাঁটাহাঁটির শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তারা তখন দোতলায় থাকতেন, অর্থাৎ নিচতলাতে বেশ কিছু আসবাবপত্র ওলটপালট হয়ে আছে, দোতলার বেশ কয়েকটা রুম একদম বসবাসযোগ্য করা হয়েছিল, যে কারণে তারা সকলে মিলে দোতলাতে রুমগুলোতে তারা থাকতো। তো হঠাৎ করে যখন এই শব্দটা শুনতে পান তখন সলমান ভাই তিনি মানে একটু বের হন, দরজা খুলে তিনি বের হন। বের হয়ে তিনি সিঁড়ির রুম থেকে কিছুটা উপরে ওঠেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে তিনি মানে কয়েকটা হাঁক ডাক দেন জুড়ে, এই কে ওখানে, কে কে হাঁটতেছে, এই কথা বলার পর আওয়াজটা থেমে যায়। তারপর তিনি পুনরায় চলে আসেন, যেহেতু আওয়াজটা থেমে গিয়েছে তিনি পুনরায় রুমে এসে শুয়ে যান। রুমে এসে শোয়ার পর কিছুক্ষণ পর আবারও তার ওয়াইফ শুনতে পাচ্ছিলেন এবার কেউ যেন মানে তালে তালে নাচতেছে। বিষয়টা এরকম, ঘুঙুর বা এরকম যেগুলো আওয়াজ করে নাচলে, পায়ের মধ্যে পড়ে নাচলে যেরকম একটা আওয়াজ হয় না, ওই রকম আওয়াজে তারা শুনতে পাচ্ছিল। তার ওয়াইফ এটা শুনতে পাচ্ছিল সেই আওয়াজটা। তো সেই আওয়াজটা যখন শুনতে পাচ্ছিল তখন একই সাথে সলমান ভাইও তিনি শুনতে পাচ্ছিলেন। এইবার আর তিনি দেরি করেন নাই। এবার তিনি মানে তার মনের ভিতরে একটা কৌতূহল জেগে বসেছিল, না কি ছাদের উপরে আছে বা কেউ কি ছাদের উপরে উঠছে কিনা অন্য দিক থেকে কুমতলবে, সেটা ওনাকে বের করতে হবে। উনি প্রথমে টর্চ লাইট হাতে নিয়ে তিনি যান, বের হয়ে যান দরজা দিয়ে। ওনার ওয়াইফ ওনাকে নিষেধ করেন যে না, এখন এত রাতে বেলা যাওয়ার দরকার নেই, আমাদের সিঁড়ির ঘরের দরজা তো আটকানোই আছে, সমস্যা হবে না, সে তো আর ভেতরে প্রবেশ করতে পারবে না কেউ যদি ছাদে উঠেও থাকে। তখন সলমান ভাই বলছিলেন যে না, আমাকে দেখতে হবে বিষয়টা কি, কে ছাদের উপরে আছে। সলমান ভাই তখন টর্চ লাইটটা হাতে নিয়ে তিনি সিঁড়ির রুম দিয়ে উপরে উঠেন এবং ছাদের দরজাটা তিনি খুলেন। সলমান ভাই যেই মাত্র ছাদের দরজাটা খুলেন, ওনার চোখ একদম মানে ছাদের অপর প্রান্ত পর্যন্ত একদম বরাবর ওনার চোখে যেটা পড়ে, উনি দেখতে পান একটা মহিলা সে ছাদে দাঁড়িয়ে আছে, পরনে ময়লা শাড়ি, চুলগুলো এতটাই লম্বা একদম হাঁটু পর্যন্ত নেমে আসছে এবং চুলগুলো অনেক ময়লা। তিনি টর্চ লাইট ওই দিকে তাক করে তিনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন এবং পায়ে ঘুঙুর পরা ময়লা শাড়ি, চুলগুলো একদম হাঁটু পর্যন্ত লম্বা। তো চুলগুলো একদম সামনের দিকে, অর্থাৎ মুখের মানে ফেসের সামনের দিকে চুলগুলো রাখা। চুল তো পিছনে থাকে, কিন্তু ওই মহিলাটার চুল সামনের দিকে ছিল, যে কারণে তার ফেসটা দেখার মতো কোনো অবস্থা বা কোনো উপায় ছিল না। সলমান ভাই মানে তিনি অবাক দৃষ্টিতে কয়েক মুহূর্তের জন্য সেখানে মানে সেদিকে তাকিয়ে থাকেন। এরপর তিনি জিজ্ঞাসা করেন, আপনি কে, এত রাতে এখানে কেন আসছেন, আপনি কে, কোন মতলবে আপনি এখানে আসছেন, তিনি বারবার জিজ্ঞাসা করতেছেন, কিন্তু ওই মহিলা কোনো উত্তর দিতেছে না। ওই মহিলা উনি আবার জিজ্ঞাসা করতেছেন, কে আপনি, এত রাতে কেন এখানে আসছেন, আপনার কি মতলব নিয়ে আপনি এখানে আসছেন, বারবার সলমান ভাই জিজ্ঞাসা করছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। কিছুক্ষণের মধ্যে তার ওয়াইফ আরেকটা টর্চ লাইট নিয়ে সে উপরে উঠে যায় এবং তার স্বামীর কাছে আসে, সলমান ভাইয়ের কাছে আসার পর সে যখন ওইদিকে তাকায় এবং দেখে এই জিনিসটা, এতটাই ভয় পায় তার ওয়াইফ, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখন সলমান ভাই কি করবেন, তিনি তার ওয়াইফকেই সামলাবেন নাকি সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে সে কে, কোথা থেকে আসছে এটা জিজ্ঞাসা করবেন, এটা জানার চেষ্টা করবেন। ওয়াইফের কথা চিন্তা না করে সে আবারও জিজ্ঞাসা করতেছে, কিন্তু এবারে সেই মহিলা তার দুই পা একদম তালে তালে নাচাতে থাকে এবং নাচের কারণে সেই ঘুঙুরের শব্দ
তালে তালে বাজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার ওয়াইফ তো ওই মহিলার দিকে তাকিয়ে আছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিতেছে ভয়ের কারণে, এবং সলমান ভাই ওই দিকে তাকিয়ে আছেন, এবং এবার ওনার মনে কিছুটা ভয় ঢুকে যায়। উনি কি করবেন তিনি কিছু বুঝে পাচ্ছেন না। তিনি কি তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে নিচে নেমে যাবেন না এখানেই দাঁড়িয়ে থাকবেন, তিনি সিদ্ধান্তটা নিতে পারছিলেন না ওই সময়টাতে। কিছুক্ষণের মধ্যেই সেই নাচতে থাকা সেই মহিলা, ঘুঙুর পরাশ নাচতে থাকা সেই মহিলা তার লম্বা চুলগুলো একদম পিছনের দিকে নিয়ে যায়। সামনের দিক থেকে পিছনের দিকে তার 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় চুলগুলো। এবং সলমান ভাই এবং তার ওয়াইফ যেই জিনিসটা দেখতে পান, ওই মহিলার ফেসে কোনো মাংস নাই। মানুষের ফেসের মধ্যে মাংস চামড়া থাকে, কিন্তু ওই মহিলার ফেসে কোনো মাংস নাই, কোনো চামড়া নাই। শুধুমাত্র বোঝা যাচ্ছিল মানুষের শিরা উপশিরা, হাজার হাজার শিরা উপশিরা সে জালিকার মতো যে তার মাংসপেশির ভিতরে পেঁচানো অবস্থায় থাকে, এরকম একটা ফেস বোঝা যাচ্ছে। শুধুমাত্র তার ফেসের সেই কঙ্কালের হাড়ের উপরে, মাথার খুলির সে উপরে, ফেসের উপরে যে অংশটুকু, সেখানে শুধুমাত্র জালিকা অবস্থিত, সে রগগুলো অবস্থিত, আর কিছু নাই। চোখ দুটো একদম টাটকা, একদম সামনের দিকে অনেকটা পর্যন্ত বের হয়ে আছে। তো এই জিনিসটা দেখার পর তিনি নিজেকে সহ্য করতে পারছিলেন না। নিজের চোখের সামনে এরকম জিনিস তিনি কখনো দেখেন নাই। তিনি বুঝতে পারতেছেন এই জিনিসটা কি, তিনি কি স্বপ্ন দেখতেছেন না বাস্তব। তিনি যে কিছু প্রতিক্রিয়া দেখাবেন এই শক্তিটুকু তিনি পাচ্ছেন না। মহিলাটা সেখানে দাঁড়ানো অবস্থায় একটা কথাই বলে, তুই আমাকে চিনতে পারিস নাই, আমি হলাম ভৈরবী। শুধুমাত্র এই কথাটা বলছে যে তুই আমাকে চিনতে পারিস নাই, আমি হলাম ভৈরবী। এই কথাটুকু বলে মহিলাটা এত জোরে একটা লাফ দেয়, এক লাফে সে এতটা উঁচু পর্যন্ত সে উঠে যায়, আকাশের দিকে মিলিয়ে যায় অন্ধকারের কারণে। সলমান ভাই আর কিছু দেখতে পান নাই। মহিলাটা যখন এক লাফ দিয়ে উপরের দিকে উঠে অদৃশ্য হয়ে যায়, সলমান ভাই তখন তিনি নিজের সজ্ঞানে ফিরে আসেন এবং মনে হচ্ছে ওনার ঘোর কিছুটা কেটেছে। সাথে সাথে তিনি ছাদের দরজাটা বন্ধ করে দেন। নিজের ওয়াইফের এই অবস্থা, জোরে জোরে নিঃশ্বাস নিতেছে, ভয়ে তার অবস্থা খারাপ, নিজেও তো ভয় পেয়ে আছে। তাকে নিয়ে সলমান ভাই এক দৌড়ে আস্তে আস্তে তিনি চলে আসেন ওনার রুমের ভেতরে এবং বিছানার উপর বসে ভাবতে থাকেন তিনি কি দেখলেন, তিনি কি দেখে আসছেন, এটা কি ছিল। এরই মধ্যে তার ওয়াইফ একটু চিল্লাচিল্লি এবং কান্নাকাটি শুরু করে দেওয়াতে বাড়ির অন্যান্য সদস্যরা তারা ঘুম থেকে উঠে সলমান ভাইয়ের রুমে চলে আসে। এখানে আরেকটা ঘটনা ঘটেছিল। সবাই যখন সলমান ভাইয়ের রুমে এসে আলাপ আলোচনা করছিল, সলমান ভাই তখন বলছিলেন তিনি কি দেখে আসছেন। কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, তবুও তিনি বলছেন বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যাপার, আমি সরাসরি দেখে আসছি এই জিনিসটা। তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু সেটা বিশ্বাস করতেছে না। তার পরিবারের সদস্যের মধ্যে তার মা বাবা ছিল, বয়স্ক মা বাবা, এবং তার ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। তো তারা প্রত্যেকেই কথাটা শুনে সলমান ভাইয়ের মুখ থেকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না। এরই মধ্যে সবাই যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত, এরই মধ্যে হঠাৎ করে তারা একটা শব্দ শুনতে পান, মানে ফিসফিসানি টাইপের। কেউ ফিসফিস করে কথা বললে যেরকম একটা শোনা যায়, যেরকম একটা বোঝা যায়, ঠিক সেরকম আওয়াজ তারা শুনতে পায়। সবাই ওই যে সলমান ভাইয়ের রুমে থাকা প্রত্যেকেই এই জিনিসটা শুনতে পান। তো ফিসফিসানির শব্দটা হঠাৎ করে শোনার পর সবাই একদম স্তব্ধ হয়ে যায়, নিঃশব্দ করে সবাই চুপচাপ বসে থাকে এবং শোনার চেষ্টা করে কে কথা বলতেছে, কোন জায়গা থেকে এই শব্দটা আসতেছে, শব্দের উৎস কোথা থেকে আসছে, এটা তারা কেউই আইডেন্টিফাই করতে পারে নাই। তাদের প্রত্যেকের কাছে মনে হচ্ছিল শব্দটা বারবার চারপাশ থেকেই ঘুরে ঘুরে আসতেছে, এবং সে কী ভাষায় ফিসফিস করতেছে, কথা বলতেছে, সেই ভাষাটুকু বোঝার মতো কারো সামর্থ্য ছিল না। ওই রাতটা তারা নির্ঘুমভাবেই কাটিয়ে দিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, ওই যে মা বাবা ছিল, বৃদ্ধ মা বাবা, তারা কিছুটা দোয়া দুরুদ পরে নিজেদের মধ্যে ওই রাতটা তারা কোনো রকম কাটায়। পরদিন সকালে সকলেই ওই বাড়ি থেকে বের হয়।
সকালবেলা সবাই বের হয়ে উঠোনে একদম পরিষ্কার, ওখানে তারা চলে আসে। সলমান ভাই তিনি বের হয়ে তিনি খুঁজতে থাকেন যে কাকে তিনি এই সমস্যার কথা বলবেন। এই বাড়ির আশেপাশে তো তেমন কোনো বাড়ি নাই, একটু দূরে তিনি একটু আলগা জায়গাতেই তিনি বাড়িটা করেছিলেন। তো যেই কারণে এদিক দিয়ে মানুষের আনাগোনা খুবই কম। তিনি একটু লোকালয়ের দিকে গেলেন। তো লোকালয়টা বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা। তো সেদিকে তিনি গেলেন। যাওয়ার পর তিনি সেই এলাকার যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিনের খুঁজে তিনি সেখানে যান। তো ইমাম সাহেবকে তিনি পান নাই। ইমাম সাহেবের বাড়ি একটু দূরে। তিনি প্রতি ওয়াক্ত নামাজের সময় তিনি বাড়ি থেকে আসেন। তো তখন যেহেতু সকালবেলা, সেখানে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনকে পাওয়া গিয়েছে। মুয়াজ্জিনও হয়তো একটু বয়স্ক টাইপের, 60 থেকে 65 বছর বয়স হবে এরকম। তো সেই মুয়াজ্জিনের সাথে সলমান ভাই কথা বলেন এবং তিনি বলেন যে দেখেন আমার বাড়ি তো ওই জায়গায়। তো ওই মুয়াজ্জিন নাকি তিনি চিনেছিলেন বাড়িটা, যে হ্যাঁ আমি চিনেছি আপনার সেই বাড়িটা। তো তখন সলমান ভাই বলেন যে গত কয়েকদিন আগে আমি লুকটুক দিয়ে এটা পরিষ্কার করিয়েছি এবং সেখানে আপনি তো জানেন, কারণ এলাকার সবার কাছেই প্রায় জানাজানি হয়ে গিয়েছে যে এখানে একটা পচা গলা টুকরা করা কাটা লাশ পাওয়া গিয়েছিল, যে এই লাশের শরীর তাবিজ বাঁধা ছিল লাল কাপড়ে। তো এই কথা শোনার পর ওই হুজুর বলেন যে আপনারা যে বিল্ডিংয়ে উঠেছেন, আপনারা কি কোনো হুজুর দিয়ে মিলাদ পড়িয়ে উঠেছেন নাকি এমনি উঠে গেছেন? তো সলমান ভাই বলছিলেন যে না, আমরা তো কোনো হুজুর দিয়ে মিলাদ পড়াই নেই, আমরা ডিরেক্ট উঠে গেছি। তো মুয়াজ্জিন বারবার ধমকাচ্ছিল যে আপনারা কি করছেন এটা, মুয়াজ্জিন দিয়ে আপনারা মিলাদ না পড়ে দোয়া না পড়ে আপনারা উঠে গেছেন, এখন তো সমস্যা হইব, এটা স্বাভাবিক, আপনারা এই কাজটা কিভাবে মিস করলেন? সলমান ভাই বলছিলেন দেখেন আমরা তো এত কিছু বুঝি না, আমরা আসলে জানিও না, তো এখন কি করা যায় আপনি একটু বলুন, কি হুজুর দিয়ে মিলাদ পড়ারে কি সমস্যাটা চলে যাবে? তখন মুয়াজ্জিন তিনি বলেন না বিষয়টা, তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ইমাম সাহেব আসলে কথা বলে দেখব। জোহরের নামাজের পর সেই মুয়াজ্জিন মসজিদের ইমাম সাহেবকে সাথে নিয়ে সলমান ভাইদের বাড়িতে আসেন। আসার পর সেই ইমাম সাহেব বলেন যে দেখেন আমি শুনেছি মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আমি শুনেছিলাম যে আপনাদের কি সমস্যা হয়েছে এখানে ওঠার পর থেকে, রাতে নাকি আপনারা ভয় পাইছেন। তো তখন ইমাম সাহেব বলেন যে আপনারা একটা মিলাদের ব্যবস্থা করেন, একটু জিকির আজকারের ব্যবস্থা করেন, তো এটা করলে একটু তাবারুকের ব্যবস্থা করেন এবং আশেপাশে যারা একটু দূরে যাদের বাড়িঘর আছে তাদেরকে একটু দাওয়াত করেন, তারা যেন মিলাদ পড়ে তাবারুক নিয়ে যায়, এটা একটু ব্যবস্থা করেন আপনারা। তো এই কথা বলার পর ওই ইমাম সাহেব বলেন যে আমি আসরের পর আসবো, এসে আমি মিলাদ পড়াবো। তো সলমান ভাই তিনি বাজারে চলে যান। বাজারে গিয়ে তিনি জিলাপি কিনে নিয়ে আসেন 5 কেজি জিলাপি তিনি কিনে নিয়ে আসেন এবং আসরের পর সেই ইমাম সাহেব আসেন। এসে তিনি প্রথমে একটু জিকির আজকার করলেন, দোয়া পড়লেন, একটু দোয়া দরুদ পড়লেন। তারপর তিনি মিলাদ পড়ে কয়েকজন লোক আসছিল, প্রায় 10-15 জনের মতো লোকজন আসছিল তাদের বাড়িতে মিলাদে। তো মিলাদ পড়ানোর পর তিনি সবাইকে 5টা-6টা করে জিলাপি দিয়ে দেন প্রত্যেকের হাতে। ইমাম সাহেব বলে দিয়ে যান যে আশা করি আর কিছু হবে না, আপনারা যেহেতু মিলাদ টিলাদ না পড়িয়ে আপনারা উঠে গেছেন, এটা তো সমস্যা হতে পারে, স্বাভাবিক, মানুষ নতুন বাড়ি করলে বা অনেক দিন যাবৎ বাড়িতে না থাকলে বা বাড়িতে অনেক দিন পর উঠলে মানুষ দোয়া দরুদ পড়ে মানুষ উঠে, তো আপনারা এই কাজ করেন নাই, এটা আপনাদের জন্য ঠিক হয় নাই। তো ইমাম সাহেব বেশ কিছু কথা বলে দিয়ে তারপর তিনি চলে যান। সলমান ভাই যেটা বলেছিলেন যে ওই রাতে তাদের আর কোনো সমস্যা হয় নাই। বিগত রাতে যেই সমস্যাটা তারা ফেস করেছিল, যে ছাদের মধ্যে হাঁটার আওয়াজ এবং ছাদে গিয়ে এরকমটা দেখলেন ফিসফিসানির আওয়াজ, এরকম কোনো কিছুই তারা টের পান নাই। অনেক রাত পর্যন্ত সলমান ভাই এবং তার ছোট ভাই দুজনেই সজাগ ছিল যে কোনো কিছু টের পাওয়া যায় কিনা, আবার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানার জন্য। তো অনেক রাত পর্যন্ত 1টা-2টা পর্যন্ত অপেক্ষা করার পরও কোনো কিছু তারা টের পায় নাই নতুন করে, তো যে কারণে তারা ঘুমিয়ে পড়ে। 1 সপ্তাহ কাটে, প্রায় 1 সপ্তাহ কি 8 থেকে 9 দিন। 8 থেকে 9 দিন পর তাদের পরিবারে বেশ কিছু জটিল সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে রুমের ভিতরে। মূল সমস্যাটা শুরু হয়েছিল কিচেন রুম থেকে, অর্থাৎ তাদের কিচেন রুমের আসবাবপত্র অস্বাভাবিকভাবে তাদের জায়গা পরিবর্তন করছিল।
তো তার ওয়াইফ মূলত সেখানে বেশিরভাগ সময় রান্নাবান্না করতেন এবং তার তো মনে থাকতো সে আসবাবপত্রগুলো কোথায় রেখেছে। কিন্তু বেশ কিছুক্ষণ পর ঘুরে এসে যখন সে কিচেন রুমে যাইতো তখন সে দেখতে পাইতো যে সে যে আসবাবপত্রগুলো মানে ডেস্কি বা হাঁড়ি পাতিল যে সে এক জায়গায় রেখেছে ওই জায়গায় সেগুলো নাই, সেগুলো তার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় গিয়েছে। আবার দেখা যেত কিছু প্লেট তারপর বাটি সেগুলো মেঝেতে পড়ে থাকতো। কিন্তু কোনো বিড়াল বা কোনো মানুষের তো কাজ এটা হতে পারে না, তাদের ঘরের প্রত্যেকেই তো যে যার যার মতো সবাই বড় হয়ে গিয়েছে বা সবাই বুঝের মানুষ, তারা তো আর এর ছোট বাচ্চা তো আর এখানে নাই যে সে এসে এগুলো উলটপালট করে দিয়ে যাবে। তো বেশ কয়েকদিন এই সমস্যাটা তার ওয়াইফ লক্ষ্য করার পর সে প্রথমে কিছু বলে নাই কাউকে, কারণ হয়তো সে ধরে নিয়েছে তার মনের ভুলে হয়তো সেই আসবাবপত্রগুলো সে এখানে সেখানে রেখেছে। কিন্তু টানা 2-3 দিন এই সমস্যাটা টের পাওয়ার পর সে তখন জানায় তার স্বামীকে জানায়। সলমন মিয়াকে এই কথা জানানোর পর সে তখন তার ওয়াইফকে একটা কথাই বলে যে আর তো হুজুর তো বলেছিলেন যে আর কোনো সমস্যা হবে না, হয়তো তুমি মনের ভুলে হয়তো ওই বাসন এগুলো এমন জায়গায় রেখেছো বা সেগুলো হয়তো ভুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখছো, তোমার মনে নাই। তো এই কথা তিনি বলে দেন তার ওয়াইফকে। তো বলার পর তার ওয়াইফ একদিন স্বচক্ষে এমন একটা জিনিস দেখেন, এইটার পর আর বুঝতে বাকি রইল না যে এগুলো কেন বা কে বা কি কোন জিনিস এগুলা আসবাবপত্রগুলো চেঞ্জ করে ফেলে, তাদের জায়গা পরিবর্তন কিভাবে করে এই জিনিসটার বোঝার বাকি রইল না। সেদিন ছিল সোমবার, হয়তো যেটা তাদের স্পষ্টভাবে মনে ছিল। সেদিনটা ছিল সোমবার সন্ধ্যার মাগরিব আজান দিয়েছে, অনেকক্ষণ হবে। তো এমন একটা পর্যায়ে যখন সবাই বলছিল যে তাদের চা খেতে ইচ্ছে করছে, তখন সলমান ভাইয়ের ওয়াইফ তখন তিনি কিচেন রুমে যান, রান্নাঘরে গিয়ে তিনি যখন রান্নাঘরের দরজায় এক পা রাখেন এবং তিনি রান্নাঘরে প্রবেশ করবেন, আস্তে আস্তে হেঁটে তিনি আসছিলেন, তিনি সেখানে এক পার ভেতরে প্রবেশ করান নাই, তিনি সেখানে থমকে দাঁড়ান এবং তিনি সচক্ষে যেটা দেখতে পাচ্ছিলেন, বড় এবং মিডিয়াম সাইজের কয়েকটা ডেক নিজে নিজে হাওয়ায় ভাসতেছে এবং সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করতেছে। এই জিনিসটা দেখার পর তিনি আর দেরি করেন না, একটা চিৎকার দিয়ে তিনি সাথে সাথে ওই রান্নাঘর থেকে তিনি চলে আসেন, কিচেন রুম থেকে তিনি চলে আসেন এবং তার স্বামীকে ডাকতে থাকে যে রান্নাঘরে এটা কি, আমি কি দেখলাম, এটা কি হইতেছে রান্নাঘরে, হাঁড়ি পাতিল নিজে নিজে এদিক থেকে সেদিক কিভাবে যাইতে পারে হাওয়ায় ভেসে ভেসে। তো এই কথা যখন সে বলে এবং তার সলমান ভাই যখন তিনি রুম থেকে বের হয়ে কিচেন রুমের দিকে আসবেন, তখন তার ওয়াইফ এবং তিনি দুজনেই শব্দ শুনতে পান যে অনেক উপর থেকে ডেক বা হাঁড়ি পাতিল, স্টিলের বা ওই যে স্টেইনলেস স্টিল যে হাঁড়ি পাতিলগুলো আছে, ওই হাঁড়ি পাতিলগুলো পড়ে গেলে যেরকম একটা মেঝেতে পড়ে গেলে টাইলসের উপরে যেরকম একটা শব্দ হয়, ঠিক ওই রকম একটা শব্দ তারা শুনতে পেল যে অনেকগুলো হাঁড়ি পাতিল পড়ে গেল। তো তাড়াহুড়ো করে সলমান ভাই গেলেন কিচেন রুমে, গিয়ে দেখলেন যে হাঁড়ি পাতিল নিচে পড়ে আছে। তিনি ধরেই নিলেন যে এটা স্বাভাবিক কিছু না, অবশ্যই অস্বাভাবিক কিছু। তিনি আবার যাবেন ইমাম সাহেবের সাথে কথা বলতে। আপাতত তিনি বলেন যে রান্নাঘরে যাওয়ার দরকার নেই, ওইগুলো যেভাবে আছে সেভাবেই পড়ে থাকুক, আমরা তাদের ডাইনিং টেবিলের উপরে যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে তারা রাত পার করে দিবে। কারণ সলমান ভাই ধরেই নিলেন যে বেশ অনেক দিন হয়ে যাওয়ার কারণে কি কোনো সমস্যা হলো কি না, সেই হুজুরের সাথে তিনি কথা বলবেন। পরদিন সকালবেলা তিনি ওই কিচেন রুমের দরজাটা নিজে একটু কষ্ট করে লাগিয়ে দেন। তিনি সাহস করেন নাই ভেতরে যাবার এবং কাউকে বলে দিয়ে যান যে ওই কিচেন রুমের দরজাটা যেন কেউ খুলে ভেতরে না যায়। তো তিনি সরাসরি চলে যান সেই হুজুরের কাছে, ইমামের কাছে। সেই ইমামের কাছে যাওয়ার পর তিনি ইমামকে বলছিলেন যে আমার ওয়াইফ গতকালকে এরকম জিনিস দেখেছে এবং সে গত 2-3 দিন যাবৎ সে ওই যে মানে তার আসবাবপত্র অর্থাৎ কিচেন রুমের আসবাবপত্রগুলো স্থান পরিবর্তন করে ফেলতেছে, এটা তার মনে হচ্ছিল। সে এক জায়গায় রেখে গেলে সেটা অন্য জায়গায় চলে যেত, সে এসে দেখতো এটা এই জায়গায় নাই, এটা অন্য জায়গায়। তো এরকম নাকি ফেস করতে করতে গতকালকে সেই জিনিসটা দেখেছে। হুজুর তখন বলেন যে
আমি কিছু করতে পারবো না, আমি একজন আপনাকে কবিরাজের ঠিকানা দিই, আপনি সেই কবিরাজকে বা কবিরাজ তান্ত্রিক আছে সেই তান্ত্রিকের সাথে আপনি কথা বলেন, আপনাদের বাড়ির হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে। কারণ তখন কিন্তু সলমান ভাই হুজুরকে ওই কথাটা বলেন নাই তিনি যে রাতের বেলা ছাদে একটা মহিলাকে তিনি দেখেছিলেন, রহস্যময় মহিলা, সেই কথাটা তিনি বলেন নাই। যে মহিলা সে বলেছিল তার নাম ভৈরবী, এই কথাটা তিনি হুজুরকে বলেন নাই। কোন কারণে বলেন নাই, নিজের কি তখন ইচ্ছা ছিল না বা নিজের মনে আসে নাই তিনি যে কথাটা বলবেন হুজুরকে। তো পরবর্তীতে হুজুর যখন সেই কবিরাজ বা তান্ত্রিকের ঠিকানাটা দেন, তো সেখানে তিনি কল করে কবিরাজের সাথে কথা বলেন। ওই কবিরাজ জানায় যে আমি যদি আসি আপনাদের বাড়িতে, আমাকে কম করে হলেও 20,000 টাকা দিতে হবে ক্যাশ। কাজ হোক বা না হোক, আমি কাজ করে দিতে পারি বা না পারি, আমাকে টাকা দিতে হবে, তবে আমি চেষ্টা করব কাজ সম্পন্ন করার। এই কথা নাকি ওই কবিরাজ বলে। তো তখন আর কোনো উপায় ছিল না, তিনি বিদেশ থেকে এত বছর পর এসেছেন, ওনাদের তার কোনো আত্মীয় স্বজনও নেই যে তাকে এই ব্যাপারে সাহায্য করবে। তো কোনো উপায় না পেয়ে সেই তান্ত্রিককে তিনি বলেন যে ঠিক আছে আপনি আসেন, আপনাকে টাকা দিয়ে দিব। সে তান্ত্রিক আসার পর সে তান্ত্রিক বলে যে আজকে সারা দিন আমি আপনাদের বাড়িতে থাকব, আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। তার জন্য 3 বেলায় খাবার রান্না করা হয়। ওই তান্ত্রিক বা ওই কবিরাজ সারাদিন সে কাজ করে, টুকটাক এইটা সেটা করে, সে বিভিন্ন রিচুয়াল করার চেষ্টা করে, ছাদে যায়, ছাদে গিয়ে বিভিন্ন কাজ করার সে চেষ্টা করে। সন্ধ্যার পর সে সলমান ভাইকে বলে যে আমি আপনার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই এবং সে কথাগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। আলাদা একটা রুমে সে তান্ত্রিক এবং সলমান ভাই বসেন। তান্ত্রিক তখন বলে যে এই যে বাড়িটা, আপনাদের বাড়িটা, এই বাড়িটা বেশ অনেক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই বাড়িটা আপাতত একটা পরিবার, একটা জিন পরিবার এখানে বসবাস করে এবং সেই জিন পরিবারের সর্দার একটা মহিলা। সেই মহিলা জিন তার বাচ্চা কাচ্চা নিয়ে, তার কিছু সহকারী জিনদের নিয়ে সেখানে থাকে। আপনারা অনেক বছর পর এখানে এসে আপনারা যেহেতু এখানে থাকা শুরু করেছেন, তারা এই ব্যাপারে খুব বেশি বিরক্ত হয়ে তারা এখন চাচ্ছে যে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যান এবং তারা যেন এখানে শান্তিতে থাকতে পারে, তাদেরকে কেউ যেন ডিস্টার্ব না করে। এই কথা মানে সেই তান্ত্রিক নাকি সে জানতে পারে। তো একটা পর্যায়ে সলমান ভাই বলেন যে আপনি কি বলতেছেন এগুলো, আমি আমার বাড়িঘর কেন ছেড়ে চলে যাব, এটা কিভাবে সম্ভব? ওই তান্ত্রিক বলেন যে আপনাদের ভালোর জন্যই বলা হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই, আমার পক্ষে সম্ভব না তার সাথে কথা বলে এখান থেকে তাকে সরানো আমার পক্ষে সম্ভব না। তবে যত তাড়াতাড়ি আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনাদের সমস্যাও তত কম হবে। তো এই কথা বলে দিয়ে যায় সেই তান্ত্রিক। তো এই কথাগুলো সে বলে 20,000 টাকা ক্যাশ নিয়ে সে সেখান থেকে চলে যায়। ওই তান্ত্রিক যেদিন চলে যায়, এর পরদিন থেকেই সলমান ভাইয়ের ওয়াইফ শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যায় এবং তার চলাচলতি, কাজকর্ম, শারীরিক ধরন কিছুই তাদের কাছে সুবিধার মনে হচ্ছিল না। মনে হচ্ছিল সে শারীরিকভাবে অনেক অসুস্থ, সে অনেক অসুস্থ থাকে, আবার সুস্থ হয়ে যায়। সে একটু পাগলের মতো আচরণ করে, ব্যবহার করে, একটু রাগ দেখায়, মারধর করতে চায় তার স্বামীকে অর্থাৎ সলমান ভাইকে। এরকম বিহেভিয়ার তার মধ্যে শুরু হয়। তার ওয়াইফের অর্থাৎ সলমান ভাইয়ের ওয়াইফের সাথে এই সমস্যাটা শুরু হয়। তো বেশ কয়েকদিন যাবত এই সমস্যাটা চলে। তো একদিন রাতের বেলা হঠাৎ করে, তো এই সমস্যাটা যখন বেশ কয়েকদিন ধরে চলছিল, তখন মাঝখানে বেশ কয়েকবার শহরে গিয়ে তার ওয়াইফকে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তাররা বলছে যে মানসিক সমস্যা শুরু হয়েছে আপনার ওয়াইফের সাথে, মাথায় হয়তো সমস্যা আছে, আপনারা মানসিক ডাক্তার দেখান, ভালো একটা মানসিক ডাক্তারের ঠিকানা তারা দিয়ে দেন। তো যেদিন ওই শহরের ডাক্তারের কাছ থেকে তারা মানসিক ডাক্তারের ঠিকানাটা আনে যে তারা যাবে, বেশ 3-4 দিন পর যাবে সেখানে। ওই দিন রাতের বেলা হঠাৎ করে তার ওয়াইফকে ঘরের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সলমান ভাইয়ের মা, বাবা, ছোট ভাইয়ের ওয়াইফ, তারা প্রত্যেকেই দিশেহারা যে কোথায় গেল,
ঘরের দরজা খোলা, হালফ খোলা। তো সবাই ভাবলো হয়তো সে বাইরে গিয়েছে। তো সবাই তাড়াহুড়া করে খোঁজার জন্য বলছিল সলমন ভাইকে যে তার মানসিক অবস্থা তো ভালো নয়, সে কোথায় গিয়েছে একটু ভালো করে খোঁজ লাগাও। তো সব কিছু উঠান, বাড়ির আশেপাশে রাস্তাঘাট ভালো করে খোঁজার পর হঠাৎ করে সলমান সাহেবের মনে হলো যে ছাদ তো দেখা হয় নাই, ছাদে গিয়ে এবার দেখতে হবে। কেউ ওনার সাথে আর যায় নাই। উনি ছাদে যান। ছাদে উঠে সিঁড়ির রুমে উঠে তিনি যখন উপরের দিকে যান, ছাদে ঢুকবেন, তখন দেখেন তিনি ছাদের দরজাটা খোলা। ছাদের দরজা খোলা দেখে তিনি মনে মনে ভাবেন যে তার ওয়াইফ হয়তো ছাদেই আসছে। কিন্তু কেন এই রাতের বেলা সে কেন ছাদে আসবে? সে তো মানে তার ভয়, সে তো ভয় পায়, তার তো সাহস নাই সে এত রাতে ছাদের বেলা আসবে। তখন সলমান ভাই ছাদের দরজা খুলে দেখেন যে তার ওয়াইফ একদম ছাদের একদম লাস্ট প্রান্তে বসে আছে। কাছাকাছি গিয়ে দেখে যে তার ওয়াইফ সামনের দিকে মুখ করে বসে আছে। সে তার পিছন থেকে দেখতেছে তার ওয়াইফকে। তার পা দুটো নিচের দিকে ঝুলিয়ে একদম ছাদের শেষ প্রান্তে সে বসে আছে। এত রিক্সের একটা জায়গায় সে বসে আছে, একটু নড়াচড়া করলে সে পড়ে যাবে নিচে, দোতলা থেকে একদম সজোরে সে নিচে আছড়ে পড়বে। তো এমতো অবস্থায় যখন তিনি যান তার ওয়াইফের কাছে, দেখেন তার ওয়াইফ এমন অবস্থায় বসে আছে, তার চুলগুলো মানে তার চুলগুলো খোপা করানো, একদম ছড়া খোলা অবস্থায় ছিল, পিঠ পর্যন্ত পুরো ঢাকা। সে তখন তার ওয়াইফকে 2-3টা ডাক দেয়, কিন্তু তার ওয়াইফ ফিরে তাকায় না, কোনো জবাবও দেয় না। সে তখন তার হাত তার ওয়াইফের কাঁধে রাখে। কাঁধে রাখার পর তার ওয়াইফ যখন তার দিকে তাকায়, তখন সে দেখতে পায় তার ওয়াইফের চোখ এত লাল এবং মনে হচ্ছিল সে রাগান্বিত হয়ে সে তাকিয়ে আছে তার ওয়াইফ স্বামীর দিকে, এবং সে এক্ষুনি তার স্বামীকে হয়তো ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে তাকে। এই কথা মানে এরকম তিনি দেখতে পাচ্ছিলেন। সাথে সাথে তার ওয়াইফকে সে হাতে ধরে টান দেয়, এত জোরে হ্যাচকা টান দেয় যে হ্যাচকা টানটার কারণে তার ওয়াইফ সেখান থেকে অনেকটা ভিতরের দিকে চলে আসে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে সলমান ভাইয়ার সাহসে কুলাচ্ছিল না, এটা কি তিনি দেখলেন। তিনি বুঝতে পারতেছেন যে হুজুর যেটা বলছিল এবং সে তান্ত্রিক যেটা বলে গিয়েছিল, হয়তো সেই জিনিসটাই ধীরে ধীরে সত্য হতে চলেছে। তো তখন সলমান ভাই করলেন কি, তিনি নিচে আসেন। ওনারা সাহস হয়নি তিনি একা যে এখানে কিছু করবেন। তিনি মাত্র একটা কাজই করতে পেরেছিলেন, তার ওয়াইফের হাতটা ধরে টান দিয়ে তিনি একদম ছাদের একদম প্রান্ত থেকে ভেতরের দিকে একটু নিয়ে এসেছেন, আর তার ওয়াইফ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তিনি সাথে সাথে নিচে যান এবং তার ছোট ভাই ওয়াইফকে এবং তার আব্বা আম্মাকে বিষয়টা জানান যে তোমরা তাড়াতাড়ি উপরে আসো আমার সাথে। এবং একটা পানির জগ সলমান ভাই নিজে হাতে করে নিয়ে এসে তিনি উপরে আসেন। সবাই আসে আস্তে আস্তে। আসার পর সবাই মিলে যখন পানি ঢালতে থাকে, পানি ঢালতে অনেকক্ষণ পর আস্তে আস্তে তার ওয়াইফের জ্ঞান ফিরে আসে। ওয়াইফের জ্ঞান ফিরে আসার পরও তার ওয়াইফ কোনো রকমভাবে কথা বলতে পারতেছে না। সে এখানে কিভাবে আসছে, কোন সময় আসছে, এই বিষয়টাও সে বলতে পারতেছে না। সবাই ধরাধরি করে তখন রুমের ভেতরে, ছাদ থেকে রুমের ভেতরে নিয়ে আসে সলমান ভাইয়ের ওয়াইফকে। রাতের বেলা সলমান ভাই শুয়ে চিন্তা করতেছেন তিনি কি তার ওয়াইফকে নিয়ে মানসিক ডাক্তারের কাছে যাবেন, নাকি তিনি ওই তান্ত্রিকের সাথে আলাপ আলোচনা করবেন। তান্ত্রিককে একটু বেশি পরিমাণে টাকা দিয়ে তার কাছে সাহায্য চাইবেন, সে যেন এই সমস্যাটা সমাধান করে দেয়। তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন, তিনি ছোট থাকতে শুনেছেন তার মা বাবাও কিছু বলছিলেন যে তান্ত্রিক যেহেতু বলেছে আমাদের উচিত এই বাসাটা ছেড়ে দেয়া, কারণ এরকম খারাপ জিন তো থাকতেই পারে, তারা আমাদের সমস্যা করতে পারে। আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমাদের কি হবে। কিন্তু সলমান ভাই এটা আসলে তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন, কিন্তু তার ওয়াইফের সাথে এই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে তিনি কিছুটা বিশ্বাস করছিলেন এবং তিনি তখন শুয়ে ভাবছেন যে তিনি তান্ত্রিকের কাছে যাবেন নাকি তিনি ডাক্তারের কাছে যাবেন। কোন দিকে তিনি যাবেন সেটা তিনি আজকে রাতেই ওনার নিজেকে ফাইনাল করতে হবে। তিনি যখন ঘুমিয়ে পড়েন, সলমান ভাই তখন স্বপ্নে দেখেন সেই মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে, একদম হাত সামনে, এতটুকু কাছাকাছি ওই মহিলা তার একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই
সেই ছাদের উপরে যেভাবে দেখেছিল সেই মহিলার সুরত, ময়লা শাড়ি, লম্বা চুল, একদম একদম পা হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসছে, এরকম সে পিছনের দিকে করিয়ে তার ভয়ঙ্কর ফেসটা দেখায় এবং দেখতে পায়, সলমান ভাই দেখতে পান এই জিনিসটা। এবং সে মহিলা বলতে থাকে, আমি হচ্ছে ভৈরবী, আমার বাড়ি ঘর এটা, আমি এখানে থাকি, আমার সন্তান নিয়ে আমি এখানে থাকি, আমার সহকর্মীদের নিয়ে আমি এখানে থাকি, তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, তোরা এই বাড়ি ছেড়ে চলে না গেলে দেখ আমি তোদের কি অবস্থা করব। তোর ওয়াইফ এখন অসুস্থ না, এইভাবে বলতেছিল নাকি ওই স্বপ্নে থাকা ওই মহিলাটা, অদ্ভুত ভৌতিক মহিলাটা নাকি বলতেছিল এইভাবে যে তোর ওয়াইফকে দেখোস না, তোর ওয়াইফ আস্তে আস্তে অসুস্থ হচ্ছে, তুই দেখ, ওই দিকে দেখ। তখন সলমান ভাই তার কথা মতো অন্যদিকে তাকাতেই দেখতে পায় যে একটা কটবেল গাছ আছে না, বিশাল বড় বড় কটবেল গাছ, যে কটবেল গাছ কিন্তু তাদের উঠানে আছে, বড়, বেশ অনেক বড় হয়ে গিয়েছিল কটবেল গাছটা। তো ওই কটবেল গাছের মতোই দেখতে একটা গাছ, সে গাছের দিকে ওই মহিলা ইশারা করে যে দেখ ওই দিকে তাকা। ওই দিকে তাকানোর পর সলমান ভাই দেখতে পান তার ওয়াইফ, তিনি দেখতে পাচ্ছিলেন স্পষ্টভাবে, স্বপ্নের মধ্যে কিন্তু তিনি স্পষ্টভাবে বুঝতে পারছিলেন এটা তার ওয়াইফ। এবং সে গাছের মধ্যে একটা দড়ি দিয়ে ঝুলে আছে এবং মৃত্যু যন্ত্রণায় সে ছটফট করতেছে, তার গলায় ফাঁস লেগে আছে এবং সে ঝুলন্ত অবস্থায় ছটফট করতেছে, কিন্তু সে ছুটতে পারতেছে না সেখান থেকে। তখন ওই মহিলা বলতেছে, দেখ তোর ওয়াইফের এই অবস্থা আমি করব, তোর ওয়াইফকে আমি এইভাবে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলবো, তুই কিচ্ছু করতে পারবি না। এই কথা বলার পর আস্তে আস্তে তার এরপর আর মনে নাই সলমান ভাই এরপর কি হয়েছিল, সে কি বলেছিল ওই মহিলাটা, এরপর আর ওনার মনে নাই। তো এই জিনিসটা যখন তিনি স্বপ্নে দেখেন, তিনি সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায় এবং তিনি ভয়ে ওনার বুক ধরফর করতে থাকে। এক মুহূর্তের জন্য তিনি তাকান ওয়াইফের দিকে, ওনার ওয়াইফ তার পাশে আছে কিনা, স্বাভাবিকভাবে সুস্থভাবে আছে কিনা। তো তিনি দেখেন যে না, তার ওয়াইফ স্বাভাবিক সুস্থ মানুষের মতোই ঘুমাচ্ছে তার পাশে। তো এই জিনিসটা দেখে তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ স্বপ্নের মধ্যে তিনি যখন এই জিনিসটা দেখেন তখন ওনার মনে হচ্ছিল আসলে এই জিনিসটা সত্যি সত্যি তার সামনে ঘটতেছে, তিনি এটা বিশ্বাস করেন। কিন্তু স্বপ্ন ভাঙার পর তার ওয়াইফকে তার পাশে দেখতে পেয়ে তিনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সকাল হয়, তিনি বলেন যে না, আমি আর মানসিক ডাক্তারের কাছে যাব না, আমি তান্ত্রিকের কাছে যাব, আমার ওয়াইফকে বাঁচাতে হবে, আমার পরিবারের সকল সদস্যদেরকে বাঁচাতে হবে। তিনি তখন সেই তান্ত্রিকের ঠিকানায় তিনি নিজে চলে যান, তিনি কল আর করেননি তাকে। সেখানে গিয়ে সে তান্ত্রিককে আকুতি মিনতি করতে থাকেন সলমান ভাই। কিন্তু সে তান্ত্রিক বলতেছেন যে আমি তো চলে আসছি সেখান থেকে, আমি তখন ওই সময় আমি কাজ করতে পারতাম, হয়তো তোমরা আমাকে একটু টাকা দিলে, বেশি টাকা দিলে হয়তো আমি কাজটা করে দিতাম, কিন্তু এখন আর সম্ভব না। তোমরা অন্য ভালো কোনো তান্ত্রিক বা কবিরাজের খোঁজখবর নাও, আমি এখন এই কাজটা করে দিতে পারবো না। সলমান ভাই তখন বলছেন, আমি তোমাকে 50,000 টাকা দেবো, আমি আপনাকে 50,000 টাকা দেবো, আপনি আমাকে এই কাজটা করে দেন। সলমান ভাই এই কথাও বলে আসছিলেন সে তান্ত্রিককে। সে তান্ত্রিক রাজি না। সে তান্ত্রিক এক পর্যায়ে বলতে থাকে যে যে মহিলা জিনটা আপনাদের বিল্ডিংয়ে আছে, তাকে সরানোর মতো আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছুই করতে পারবো না, আমাকে 1 লক্ষ টাকা দিলেও আমি কিছু করতে পারবো না, আমার এখানে করার কিছু অনুমতি নাই, আমার সামর্থ্য নেই, আমার শক্তি নেই। এক প্রকার হতাশ হয়ে সলমান ভাই তিনি বাড়িতে ফিরে আসার সময় মসজিদের মুয়াজ্জিনের সাথে তিনি দেখা করে আসেন। মসজিদের মুয়াজ্জিনও তখন কোনো উপায় বাতলে দিতে পারেন না, তিনি বলেন যে আপনাদের এই বাড়িটা ছেড়ে দেয় ভালো হবে। সলমান ভাই তখন তিনি নিজে ভাবেন যে আচ্ছা আমি ছেড়ে দেব, কয়েকদিন পর ছেড়ে দেব, উনি যে তার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে উঠবেন এই অবস্থাও নেই। তিনি তখন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে একটাই সিদ্ধান্ত নেন, তিনি আবারও লন্ডন চলে যাবেন, সপরিবারে এই বাড়িঘর ছেড়ে তিনি লন্ডন চলে যাবেন। তারপর তিনি ওইখান থেকে বসে এই বাড়িটা কারো মাধ্যমে হয়তো বিক্রি করে দেওয়ার তিনি চেষ্টা করবেন। তিনি সরাসরি বাসায় এসে ওনার কিছু পরিচিত এজেন্ট আছে,
সে এজেন্টের মাধ্যমে তিনি কল দিয়ে সরাসরি সবার প্লেনের টিকিট তিনি কেটে নেন। তাদের সকলেরই ভিসা আছে, যে কারণে তিনি সরাসরি টিকিট কেটে ফেলেন এবং টিকিটের ডেটটা ছিল ওই দিন থেকে প্রায় 8 দিন পরে। 8 দিন পর তাদের সেই ফ্লাইটের ডেট। তো 8 দিন পর্যন্ত তাদের এখানে থাকতে হবে, কিছুই করার নেই। সলমান ভাই বলেন, আল্লাহ আল্লাহ করে আমরা থেকে যাই, আল্লাহ ভরসা, আমাদের আর কিছু হবে না। এইভাবেই তাদের সমস্যা চলছিল এবং ওই সমস্যাটা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন রাতের বেলা তারা এরকম ফিসফিসানি শুনতে পেত। মনে হচ্ছিল চারদিক থেকে সেই ফিসফিসানি কথাগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে না কোনোভাবে কথাগুলো কোন দিক থেকে আসতেছে এবং কোন ভাষায় কে বা কারা কি কথা বলতেছে। পরিবারের কোনো সদস্য সেটা আইডেন্টিফাই করতে পারে নাই। ওই দিন থেকে 3 দিন পর মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে যায় তাদের বাড়িতে। সবাই ঘুমিয়েছিল। সকালে ঘুম ভাঙার পর সলমান ভাই স্বাভাবিকভাবেই সলমান ভাইয়ের ঘুম ভাঙার পর তিনি যখন তার ওয়াইফকে পাশে হাত দিয়ে খুঁজে পাচ্ছিলেন না, তিনি তখন তাকান এবং দেখেন তার ওয়াইফ তার পাশে নাই। তিনি তন্ন করে পুরো ঘর খোঁজাখুঁজি করেন, কেউ তখনও ঘুম থেকে উঠে নাই। তার বাবা মা, তার ছোট ভাই এবং তার ছোট ভাইয়ের ওয়াইফ কেউ তখনও ঘুম থেকে উঠে নাই। কিন্তু তার ওয়াইফ তার পাশে নাই। তার ওয়াইফ ঘুম থেকে কখন উঠেছে, কখন সেখান থেকে চলে গিয়েছে, এটা তিনি কোনোভাবেই টের পান নাই। তিনি পুরো ঘর খোঁজাখুঁজি শেষ করে দিয়েছেন। মানে দোতলায় তো তারা থাকতেন, দোতলার পুরো রুম খোঁজাখুঁজি শেষ। নিচতলায় এসেও সবগুলো রুম খোঁজাখুঁজির পরও যখন তার ওয়াইফকে পাওয়া যাচ্ছিল না, তিনি তখন একটু দৌড় দিয়ে ছাদে যান, যে ছাদে হয়তো পাওয়া যাবে। ছাদে যাওয়ার পর এদিকে সেদিকে খোঁজাখুঁজির পর যখন উঠানের কটবেল গাছটার দিকে তার নজর যায়, সলমান ভাই নিজের চোখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি এটা কি দেখছেন? ছাদের উপর থেকে তিনি তাকিয়ে দেখেন সে কটবেল গাছে ঝুলে আছে তার ওয়াইফের নিথর দেহ। সাদা প্লাস্টিকের একটা দড়ির সাথে তার ওয়াইফের গলাটা ঝুলে আছে। অদ্ভুতভাবে তার ওয়াইফের জিহ্বাটা একদম সবটা বের হয়ে আছে এবং জিহ্বায় 2 মাড়ির দাঁত দিয়ে কামড় দেয়া। হাতটা সোজা ঝুলে আছে, পাও ঝুলে আছে নিচের দিকে। পুরনো একটা সেলোয়ার কামিজ পরা। সলমান ভাই তখন নিচে নেমে আসেন, তার মা বাবা তার ভাইকে ডেকে তুলেন। কান্না ভরা কণ্ঠে তিনি তাদেরকে ডেকে তুলে তিনি দৌড় দিয়ে তিনি উঠানে যান এবং সে কটবেল গাছের নিচে দাঁড়িয়ে নিজের ওয়াইফের 2 পা ধরে তিনি উপরের দিকে ধাক্কা দিয়ে ধরে থাকেন। ঘর থেকে তারা বের হয়ে এসে তারাও কান্নাকাটি শুরু করে দেয় যে এই কী অবস্থা। কান্নাকাটি দেখে ওই রাস্তা দিয়ে আশেপাশে গ্রামের মানুষজন চলাচল করছিল যখন সকালবেলা, তো সেই কারণে তারা প্রত্যেকেই ভেতরে আসে এবং দেখে যে সলমান ভাইয়ের ওয়াইফ এইভাবে তাদের বাড়ির সেই কটবেল গাছের সাথে ফাঁসির দড়িতে ঝুলে আছে। মানুষের কাছে আস্তে আস্তে জানাজানি হওয়ার পর পুলিশ আসে। আসার পর সেই পুলিশ লাশটাকে নামিয়ে সেখান থেকে নিয়ে তারা চলে যায়। সলমান ভাই তিনি এতটাই তিনি ব্যথিত হয়েছেন, এতটাই তিনি দুর্বল হয়ে পড়েছেন এই দৃশ্যটা দেখে। উনি যে নিজে হাঁটতে পারবেন এই সামর্থ্যটুকু নাই। উনাকে বেশ কয়েকদিন যাবৎ উনি হুইল চেয়ার ব্যবহার করেছিলেন। ওনার যেটা মনে ছিল, উনি হুইল চেয়ার ব্যবহার করে চলাচল করেছিলেন বেশ কয়েকদিন। তো 5 দিনের দিন ওনারা তো চলে যাবেন, টিকিট কেটেছিলেন 8 দিন পরে ওই দিন থেকে। তো 5 দিন পরে এই ঘটনাটা ঘটার পর পুলিশ নিয়ে যায় লাশ। ময়নাতদন্ত শেষে লাশ তাদের বাড়িতে পৌঁছে দেয়। তো সলমান ভাই কি করবেন, এই লাশ তো আর কিছু করার নাই। তিনি তখন তাদের এই এলাকার যে কবরস্থান আছে সেই কবরস্থানে তার ওয়াইফের লাশটা দাফন করে। সলমান ভাই বলেন, আর এক মুহূর্ত এখানে দেরি করা সম্ভব হবে না। এরপর আমার কোন আত্মীয় স্বজন, আমার কোন মা বাবা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, তাদের যদি কোনো সমস্যা হয়ে যায়, তিনি আর এক মুহূর্ত এখানে থাকেন নাই। তার ওয়াইফের জানাজা সম্পন্ন করিয়ে সকালে তো ইয়েটা হয়েছিল, দুপুরের দিকে সকালের দিকে এসে পুলিশ যখন লাশ নিয়ে যায়, দুপুরের দিকে লাশ পৌঁছে দেয় এবং বিকালে আসরের দিকে জানাজা শেষ হয়ে যায়।
দাফন কাফনের পর মাগরিবের আগ মুহূর্তে তারা সেই বাড়িটা ছেড়ে দেয়। সে বাড়িটা তারা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় তারা যখন বের হয়ে যাবে সেই মুহূর্তে তান্ত্রিক সেখানে আসে। যে তান্ত্রিক এখানে ঠিক করার জন্য, সে মানে এই বাড়ির সমস্যাটা সমাধান করার জন্য যে তান্ত্রিক এসেছিল পূর্বে, সেই তান্ত্রিককে দেখতে পান। সলমন ভাই তখন বলছিলেন যে আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার ওয়াইফ তো ফাঁসিতে ঝুলে এখানে মারা গেছে। ওই তান্ত্রিক তখন সলমন ভাইকে আলাদা একটু ডেকে নিয়ে বলেন যে আপনার ওয়াইফ, আমি বলছিলাম আপনাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে, আপনাদের এখানে অনেক বড় সমস্যা আছে এবং এখানে যেই খারাপ জিনগুলো আছে এগুলোর অনেক বেশি শক্তি, এগুলো অনেক শক্তিশালী জিন। এদের সাথে লড়াই করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তখন তিনি বলছিলেন যে আপনাদের এখানে যে একটা লাশ পেয়েছিলেন, মনে আছে এই বাড়িটা পরিষ্কার করার সময় যে একটা পচা গলা লাশ আপনারা এখানে পেয়েছিলেন, সে লাশটা কার ছিল আপনারা জানেন? সে লাশটা একটা সাধারণ মানুষেরই ছিল। তান্ত্রিক বলছিল সেই লাশটা একজন সাধারণ মানুষেরই ছিল। সেই মানুষটা সে একটা নেশা করছিল, সে নেশা করত এবং খুব বাজে জিনিসপত্র সে খেত, সব ধরনের নেশাই সে করত। সে নেশা করার জন্য আপনাদের এই পরিত্যক্ত বাড়িটা সে বেছে নিয়েছিল। এই বাড়ির সামনে এসে বা এই বাড়ির ঝোপঝাড়ে বসে সে সব সময় নেশা করত। তো সে যখন বেশ কয়েকদিন যাবৎ এখানে এসে সে নেশা করে, তো যেই কারণে এই বাড়িতে যে ভৈরবী নামের যে মহিলা জিনটা থাকে, সর্দার, সেই মহিলা সর্দার তার উপর প্রচুর ক্ষিপ্ত হওয়ার পর তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। তো সে নেশাগ্রস্ত হলেও তার কিন্তু কিছুটা জ্ঞান থাকার কারণে সে বলছিল সে এক গুরুদেবের কাছে গিয়েছিল। হ্যাঁ, হিন্দুদের গুরুদেব থাকে না, ওই গুরুদেবের কাছে গিয়েছিল এবং ওই লোকটাও নাকি হিন্দু ছিল। তো যে কারণে হিন্দু ধর্মের ছিল তারা, ওই লোকটা। তো হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে গুরুদেব থাকে, আপনারা চিনবেন হয়তো। তো ওই গুরুদেবের কাছে ওই নেশাগ্রস্ত লোকটা সে গিয়েছিল যে আমি তো এইভাবে ভয় পেয়েছি, আমাকে একটু কিছু উপায় বাতলে দেন। তখন ওই গুরুদেব নাকি তাকে তখন তাবিজ দেয়, তার পুরো শরীরে বিভিন্ন জায়গায় লাল রঙের কাপড় দিয়ে তার শরীরে তাবিজ বেঁধে দেয় যে এগুলো তুমি সবসময় সাথে রাখবা, বেশ কয়েকদিন দেখবার তোমার কোনো সমস্যা হবে না। তো সে তো তার তো নেশা করতেই হবে, তার নেশার একটা ঝোঁক তার মধ্যে সব সময় থাকে, তাকে নেশা করতেই হবে, কোনোভাবেই সেটা ছাড়তে পারবে না সে, যতই ভয় পাক। তো নেশা করার মতো আর কোনো ভালো জায়গায় সে খুঁজে পায় নাই। তো যেই কারণে ওই যে গুরুদেবের দেয়া সেই লাল কাপড়ে বাঁধা তাবিজ সমেত সে আবারও আসে সেই আপনাদের পুরনো বাড়িতে। আসার পর সেই ভৈরবী আর তাকে সুযোগ দেয় নাই, তাকে সেখানে একদম তাকে প্রাণে মেরে ফেলে সেখানে। এবং সেই ভৈরবী তাকে প্রাণে মেরে ফেলার পর কিভাবে বা কোন মাধ্যমে বা কার মাধ্যমে যে তার শরীর এভাবে কেটে কেটে টুকরো করে ফেলেছে এটা তিনি জানেন না, এটা তিনি বলতে পারেন না। শুধু এই কথাগুলোই তিনি সলমন ভাইকে বলে দেন যে দেখেন এখানে যে আছে সে খুবই ডেঞ্জারাস, আপনার এখানে থাকা কোনো উচিত হবে না, থাকা দরকার না। তো তখন এই কথাগুলো শুনে তিনি বেশ ভয় পান। তো কী করবেন, ওনার তো আর কোনো উপায় নাই। ওনার ওয়াইফ এভাবে মারা গিয়েছে এবং সবাই ধরে নিয়েছে যে ওনার ওয়াইফ মানসিক সমস্যার কারণে, যেহেতু মানসিক রোগী ছিল, মাথায় সমস্যা ছিল, পাগলের মতো আচরণ করতো, অন্তত বেশ কয়েকবার তাকে মানসিক ডাক্তারও দেখানো হয়েছে। তো আশেপাশের যারা এখানে তাদের বাড়ি চিনত তারা প্রত্যেকেই ধরে নেয় এবং পুলিশ সমেত তারা সবাই ধরে নেয় যে এই বিষয়টা আত্মহত্যা ছিল। সলমন ভাইয়ের ওয়াইফ তিনি নিজে সেখানে আত্মহত্যা করেছেন, তাই এখানে আর কোনো কেস হয় নাই। তো পরবর্তীতেও তো সেখানে সেই তান্ত্রিকের মুখ থেকে এই কথাগুলো শুনে আর তিনি কি করবেন, ওনার আফসোস করা ছাড়া কিছু ছিল না। তিনি বলছিলেন যে আপনার কথা যদি আমি শুনে সেখান থেকে চলে যেতাম, আমার ফুল পরিবার সহ আমার ওয়াইফকে আমার এভাবে হারাতে হতো না। তান্ত্রিক তখন সলমন ভাইকে বলছিলেন যে আপনি এটাই ধরে নেন যে আপনার ওয়াইফ এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না, সাধারণ আত্মহত্যা ছিল না। এই কথাটা আপনি ধরে নিন এবং দেখেন যে ওই ভৈরবী নামের যেই
মহিলা জিন শক্তিশালী, সেই মহিলা জিনটাই আপনার ওয়াইফকে এইভাবে মেরে ফেলেছে। তিনি সলমন ভাই সেখানে এক মুহূর্ত দেরি করেন নাই। তাদের প্রত্যেককে নিয়ে তিনি শহরে হোটেলে চলে আসেন। হোটেলে থেকে ওইখানে 3-4 দিন থেকে তারপর ওনার ফ্লাইটের সময় হলে তিনি সপরিবারে লন্ডনে পুনরায় ব্যাক করেন এবং ওই বাড়িটা পুনরায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তো ওই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় আবারও প্রায় 3 থেকে 4 বছরের মতো ছিল। তো যে কারণে পরবর্তীতে ওনার কিছু দূর আত্মীয় স্বজনদের মাধ্যমে যারা অন্য ডিস্ট্রিক্টে থাকতো তাদের মাধ্যমে এই বাড়িটা সম্পূর্ণভাবে বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পর তিনি আর কখনোই ওই বাড়ির কোনো খোঁজ খবর রাখেন নাই। তো ঘটনাটা ঘটেছিল 2016 সালের দিকে। তো 2016 সালের দিকে সেই ঘটনাটা আমার সেই বন্ধু সলমান ভাইয়ের সাথে পরিচয় থাকার কারণে তিনি ওনার কাছ থেকে সেই ঘটনাটা সংগ্রহ করতে পেরেছেন। তো এই ছিল আজকের ঘটনা। তো বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়া বা এই ভৌতিকতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।